বিভিন্ন গল্প শোনার একটাই স্টেশন, দ্য স্টোরি হল্ট। শুনতে হলে থামতে হবে, দ্য স্টোরি হল্টে নামতে হবে। Hello, please put me to the manager, Mr. Ranganathan. Hi, I'm Colonel Niladri Sarkar. হ্যালো মিস্টার রঙ্গনাথন, একটা জরুরি দরকারে আমি রিং করেছি। আমার এক আত্মীয় মিস কমলিকা দেবীর জন্য একটা উপযুক্ত সুইট চাই। ওকে, রাইট, সিট নাম্বার 323, থার্ড ফ্লোর। ওকে, হ্যাঁ, পেমেন্ট সে নিজেই করবে। আর একটা কথা মিস্টার রঙ্গনাথন, কমলিকাকে বিশেষ কারণে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ গার্ড দেবে। আপনি তাদের আপ্যায়নে আশা করি ত্রুটি রাখবেন না। আরে না 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 না, কোনো বিপজ্জনক ব্যাপার নয়, পরে সব জানাবো। থ্যাংক ইউ সো মাচ। আপনার উপর নিজের দায়িত্ব দিয়ে হয়তো বিব্রত করে ফেললাম আপনাকে। মোটেও না, তোমাকে আমারই খুব প্রয়োজন। যাই হোক, আর দেরি করো না, সম্ভব হলে তোমাদের হাউসিং কমপ্লেক্সের অন্য কোনো দরজা দিয়ে তুমি বেরিয়ে আসবে। বুঝেছি, আমি তাহলে কমলিকা সরকার। বলে রঞ্জনা কর্নেল ও আমাকে নমস্কার করে পেরিয়ে গেল। কর্নেল আবার টেলিফোনের রিসিভার তুলে তার স্নেহভাজন ডিসিডিডি অরিজিৎ লাহিড়ীর সঙ্গে রঞ্জনা রায় ওরফে কমলিকা সরকারের হোটেল এশিয়ায় 323 নম্বর সুইটে থাকা এবং তাকে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ দিয়ে রক্ষা করার ব্যাপারে কিছুক্ষণ ধরে কথাবার্তা বললেন। তারপর রিসিভার রেখে চুরুটটা অ্যাস্ট্রেতে ঘষে নিভিয়ে দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, রঞ্জনার ফ্ল্যাটে আজ রাত 11টায় কেউ যাবে? মানে আপনি কি সেই সম্পর্কে কোনো প্ল্যান করে ফেলেছেন? ওই হাউসিং কমপ্লেক্সে রাত 11টায় কোনো আবাসিকের ফ্ল্যাটে যাওয়া বাইরের কারোর পক্ষে সম্ভব নয়। এই ছোট্ট কথাটা রঞ্জনা কেন বুঝতে পারেনি জানি না। সিকিউরিটি ওখানে বেশ কড়া, কাজেই ফোনে হুমকি দেওয়া লোকটা ওখানকারই কোনো ফ্ল্যাটের বাসিন্দা অথবা কোনো বাসিন্দার কাছের লোক, যার ওই ফ্ল্যাটে বরাবর যাতায়াত আছে। ডিসিডিডি মিস্টার লাহিড়ী নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন এবং আপনি রাতে রঞ্জনাদের হাউসিং কমপ্লেক্সে হানা দিয়ে লোকটাকে ধরে ফেলবেন। এই তো আপনার প্ল্যান। দেখা যাক, লোকটা ঘুঘু দেখেছে কিন্তু এই বৃদ্ধ ঘুঘুর মতো ঘুঘু দেখেনি। লেট আস ওয়েট অ্যান্ড সি। দুপুরে খাওয়ার পর যথারীতি ড্রয়িং রুমের ডিভানে শুয়ে পড়েছিলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি তার মনে নেই। ঘুম ভাঙল ষষ্ঠীচরণের ডাকে। তার হাতে চায়ের কাপলেট। উঠে বসে বললাম, 4টে বেজে গেছে। তা তোমার বাবা মশাই কোথায়? ছাদে বাগানের সেবা করছেন নাকি? আগে না দাদা বাবু, উনি আজকেও আপনার গাড়ি চুরি করেছেন। ওই নাল বাজারে সেই টিকটিকি বাবু, কি যেন নাম, নরেশ বাবু? আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনি বটে। তিনি এসেছিলেন, কি কথা হলো। তারপর দুজন বেরিয়ে গেলেন। উনি গেলেন ওনার জিপ গাড়িতে, আর বাবা মশাই আপনার গাড়ি চালিয়ে নিয়ে গেলেন। হ্যাঁ, বলতে ভুলেছি, বাবা মশাই যখন বাথরুমে, সেই সময় একটা ফোন এলো। আপনি যখন ঘুমোচ্ছিলেন, তাই ফোনটা আমি ধরলাম। আমাদের টিকি বাবু গো দাদা বাবু, হালদার মশাই। আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি, বাবা মশাই হঠাৎ করে এসে ফোন কেড়ে নিলেন। তারপর দুজনে কি কথাবার্তা হলো সেটা বোঝা গেল না। থাকবে, আপনি চা খান, হ্যাঁ, আমি ছাদের বাগানে ঘুরে আসি। বলে সে চলে গেল। একসময় কোনো রহস্যময় ঘটনার ব্যাপারে কর্নেল আমাকে ফেলে রেখে একা কোথাও বেরিয়ে পড়তেন বলে আমার অভিমান হতো, কিন্তু ক্রমশ বুঝতে পেরেছিলাম সর্বক্ষেত্রে কর্নেলের সঙ্গে আমার উপস্থিতি তদন্তের পক্ষে ক্ষতিকর। তাই আর অভিমান হতো না, এখনো হয় না। কর্নেল ফিরে এলেন সন্ধ্যা 6টায়। তারপর আমাকে কিছু না বলে
সোজা ভিতরের ঘরে গিয়ে ঢুকলেন। একটু পরে ড্রয়িং রুমে ফিরে সহাস্যে বললেন, গুড ইভিনিং জয়ন্ত, আশা করি ভালোই ঘুমিয়েছ। আপনার নির্বাক অন্তর্ধানে একটু অবাক হয়েছিলাম। সেই মুহূর্তে আমি ছিলাম একজন গাড়ি চোর, বুঝলে। কোন মুখে তোমার সঙ্গে কথা বলি বলো তো? তুমি কি জানো চোরেরা নিজের চুরির জন্য লজ্জা পায়? তাহলে বুঝে গেছি, গাড়ির চাবি আগে আপনি আমার ঘরে ঝুলানো প্যান্টের পকেটে রাখতে গিয়েছিলেন। এক্স্যাক্টলি। এখন আমি গাড়ি চোর নই, তাই স্মার্টলি তোমার সঙ্গে কথা বলবো। 1 মিনিট। ষষ্ঠী, একটু কফি নিয়ে আয় বাবা। ষষ্ঠী যতক্ষণ কফি না আনলো ততক্ষণ কর্নেল চোখ বুজে টাকে হাত বুলোতে থাকলো। তারপর আমি কফির পেয়ালায় চুমুক দিয়ে বললাম, কিন্তু আপনার মাথার টুপিও কি যথাস্থানে রেখে এলেন নাকি? টুপিতে একটা গলির দোতলা জানলা থেকে কোনো সৎ গৃহিণী একরাশ আবর্জনা ফেলেছিল। আপনি কি গাড়ি থেকে বেরিয়ে তখন পায়ে হেঁটে যাচ্ছিলেন? হ্যাঁ, পুলিশের গাড়ির কাছে তোমার গাড়িটা রেখে শর্টকাটে রঞ্জনাদের হাউসিং কমপ্লেক্সের পেছনের দিকে ঢুকেছিলাম। সর্বনাশ! নিশ্চয়ই ফাঁদ পাততে গিয়েছিলেন। রঞ্জনার শত্রুর তো আপনাদের দেখে ফেলার কথা। আমরা দল বেঁধে যাইনি, অবশ্য আমাকে পুলিশের এক বিশ্বস্ত সোর্সের ডেরায় গিয়ে ছদ্মবেশ ধরতে হয়েছিল। বুঝতেই পারছো, আমার কপালে একটা ছদ্মবেশ ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। বুঝে গেছি বস, শিখের ছদ্মবেশ, তাই তো? ঠিক ধরেছ, তবে নরেশবাবুকে ছদ্মবেশ ধরতে হয়নি। তার চেহারা প্লেন ড্রেসে আর 5টা মধ্যবিত্ত বাঙালির মতোই, যারা বেশিরভাগই চাকুরে। তাহলে ঠিকঠাক ফাঁদ পেতে এসেছেন। হাউসিং কমপ্লেক্সে যে কমিটি আছে তার চেয়ারম্যান একজন প্রাক্তন জজ সাহেব। ঘটনাচক্রে রঞ্জনার বি ব্লকের ফ্ল্যাটের সমান্তরাল এ ব্লকে তিনি থাকেন। ওই দিকটা প্রচুর গাছপালার আড়ালে পড়েছে। অরিজিৎ লাহিড়ীর সঙ্গে তার পরিচয় আছে, আমরা তার কাছেই সাহায্য নিতে গিয়েছিলাম। সব গোপন কথা খুলে না বললেও তাকে আভাস দিয়েছি সম্ভবত হাউসিং এর কোনো ব্লকে একজন বড় ক্রিমিনাল পরিচয় গোপন করে বাস করছে। যাই হোক, আমরা যা যা চেয়েছি তার কাছে সব সাহায্যই পেয়ে যাব। কফি শেষ করার পর একটা মালবড় সিগারেট ধরিয়ে বললাম, ভেবেছিলাম আমার কাগজের অফিসে গিয়ে সবাইকে ডাঁট দেখিয়ে এই সিগারেট টানবো, কিন্তু কবে যে আপনার হাত থেকে মুক্তি পাবো এবং আমাদের কাগজের জন্য একখানা সেনসেশনাল স্টোরি নিয়ে হাজির হব জানি না। সবই আপনার ওপর নির্ভর করছে। ততদিনে এই প্যাকেটটা খালি হয়ে যেতে পারে। আমার লক্ষ্য দুটি, রাজকুমার রায়ের হত্যাকারী কে তা জানা এবং তার 50 লাখ টাকা দামের চোরাই দেবী মূর্তি। তবে আশা করছি আজ রাতে যদি খুনি ফাঁদে পা দেয়, অবশ্য সে খুনি নাও হতে পারে, চোরাই জিনিসটার কথা নিশ্চয়ই সে খুনির মুখে শুনেছে। সে ফাঁদে পা দিলে এই কেসটা জটিল একটা জায়গা খুলে যাবে। এখান থেকে পরের ধাপটা আমার পায়ের কাছে এসে যাবে। বলছিলাম, আমাকে এই নৈশ অভিযানের সঙ্গী করবেন তো? আপত্তি নেই, তবে এই বিপজ্জনক হানাদারিতে জড়ানোর চেয়ে তুমি হোটেলে, মানে হোটেল এশিয়ায় অন্তত আমি না পৌঁছানো পর্যন্ত রঞ্জনার সঙ্গে, আই এম সরি, কমলিকা সরকারের সঙ্গে আড্ডা দিয়ে কাটাতে পারো। প্লিজ বস, আপনার কমলিকা সেই রায়বাঘিনী মহিলার চেয়েও বিপজ্জনক। এইভাবে দুজনে কখনো সিরিয়াস হয়ে আবার কখনো হালকা চালে কথা হচ্ছিল। তারপর মনে পড়ে গেল প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাইয়ের রায়ডিহি থেকে টেলিফোনের কথা। তখনই কথাটা কর্নেলকে জিজ্ঞেস করলাম। কর্নেল বললেন, হ্যাঁ, হালদার মশাই সেখানে শিলাদিত্য সোমকে বাড়ি থেকে বেরোতে দেখেছিলেন। গাড়িতে চেপে মিস্টার সোম তার কাছাকাছি যাওয়া মাত্র সন্ন্যাসী বেশি হালদার মশাই তার গাড়ির সামনে দাঁড়িয়ে যান। মিস্টার সোম প্রথমে তাকে চিনতে পারেনি, পরে হালদার মশাই পরিচয় দিলে তিনি বিব্রত মুখে বলেছেন কলকাতা থেকে টেলিফোনে কেউ তাকে হুমকি দিয়েছে রাজকুমার রায়ের বাল্যবন্ধু মিস্টার সোম একটা চোরাই জিনিস লুকিয়ে রেখেছেন। সেটা ঝর্ণার ধারে আজ সন্ধ্যায় রেখে না এলে তার অবস্থা হবে তার বাল্যবন্ধুরই মতো।
এই কারণে তার সঙ্গে অপরিচিত কেউ দেখা করতে এলে তার বাড়ির লোক যেন বলে দেয় তিনি বাইরে গেছেন। মিস্টার সোমের মতে এমনও হতে পারে যে লোকটা জেনে গেছে তিনি একজন প্রাইভেট ডিটেকটিভ হায়ার করেছেন, কাজেই সেই ডিটেকটিভের নাম করেও সেই হুমকি দেওয়ার লোকটা এখানে এসে তার বিপদ ঘটাতে পারে, তাই তিনি দেখা করার ঝুঁকি নেননি। মিস্টার সোমের ওই অজুহাত কিন্তু আমার কাছে তত বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। আমি হালদার মশাইকে ফিরে আসতে বলেছি, তবে আজ রাতে আমাদের হানাদারির কথা তাকে জানাইনি। আচ্ছা, মিস্টার সোম শেষ পর্যন্ত কি বলেছেন হালদার মশাইকে? কলকাতা থেকে কে তাকে হুমকি দিয়েছে? হালদার মশাই যেন তাকে খুঁজে বের করেন, দরকার হলে তিনি আরো কিছু টাকা অ্যাডভান্স করতেও রাজি। যাই হোক, উনি আর টাকা কড়ি দেননি, ব্যাপারটা ওর কাছেও গোল মেলে ঠেকছে। তাই আমার কথা মতো আজ রাতের মধ্যেই কলকাতা পৌঁছবেন। বাই দ্য ওয়ে, জয়ন্ত, তোমার লাইসেন্স ও ফায়ার আর্মসটা নিশ্চয়ই এ বাড়িতে তোমার ঘরে রেখেছো? হ্যাঁ, টেবিলের ড্রয়ারেই তো ওটা রাখা আছে। সল্ট লেকে আমার ফ্ল্যাটে ওটা রেখে আসার ঝুঁকি আছে। আপনারই পরামর্শ কর্নেল। কর্নেল কোনো জবাব দিলেন না, চোখ বুজে চুপচাপ চুরুট টানতে থাকলেন। ততক্ষণে আমার মধ্যে চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘড়ির কাঁটা যত ঘুরছে উত্তেজনাও বাড়ছে। এই অবস্থায় আমার আরও 2টো সিগারেট খাওয়া হয়ে গেল। এই স্তব্ধতা অসহনীয়। কর্নেলের ধ্যান ভাঙিয়ে বললাম, তা কটায় বেরোবেন? ঘটনাস্থলে পৌঁছব ঠিক রাত 10টায়। সেই সময় টেলিফোন বেজে উঠল। কর্নেল রিসিভার তুলে সাড়া দিলেন। তারপর ক্রমাগত হ্যাঁ, হুঁ এবং এই ধরনের কিছু অস্পষ্ট শব্দ হড়ে গেলেন। তারপর রিসিভার রেখে বললেন, রঞ্জনা, সরি, কমলিকার ফোন। এইভাবে হোটেলে থাকতে তার অস্বস্তি হচ্ছে, কিন্তু আমার কথা সে অমান্য করবে না। জয়ন্ত, তুমি বরং তোমার রিভলভার নিয়ে হোটেল এশিয়াতে কমলিকাকে পাহারা দিলেই পারতে। বুঝতে পারছি তোমার সময় কাটছে না, কারণ শ্রমিক লাইডির দেওয়া সিগারেট তুমি যেভাবে পোড়াচ্ছ। আর খাচ্ছি না। কথাটা বলেই আমার মনে পড়ে গেল রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উত্তর পশ্চিম কোণে যেখানে রাজকুমারের লাশ পড়েছিল, সেখানে একটা গাছের তলায় দাঁড়িয়ে কেউ প্রচুর সিগারেট খেয়েছিল এবং কর্নেল ফিল্টার টিপ সহ টুকরোগুলো কুড়িয়ে এনেছিলেন। মাই গুডনেস, সিগারেটের সেই টুকরোগুলো এমনই মালবড় সিগারেটের নয় তো? মনে আসা মাত্র কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল। আচ্ছা কর্নেল, আপনি যে সিগারেটের টুকরোগুলো গড়ের মাঠ থেকে কুড়িয়ে এনেছিলেন, সেগুলো মালবড় সিগারেট নয় তো? হ্যাঁ, মালব্রো সিগারেট। তাহলে শ্রমিক বাবু এই কেসের সঙ্গে? জয়ন্ত, মালব্রো সিগারেট এ দেশের অনেক শৌখিন লোকই খান, আবার চেন স্মোকার খুব কম নেই। সবসময় 2-2 4 হয় না। অর্থাৎ আপনার মতে উদর পিণ্ডি আমি বুদোর ঘাড়ে চাপাচ্ছি, এই তো? আপাত দৃষ্টিতে ঠিক তাই। অন্তত যতক্ষণ না শ্রমিক লাইডির ব্যাপারে কোনো ক্লু পাচ্ছি, ততক্ষণ ওই ভদ্রলোক সম্পর্কে কোনো কটাক্ষ করা উচিত নয়। দেখুন কর্নেল, বিশ্বের সেরা গোয়েন্দারাই বলেছেন সন্দেহের তীর সংশ্লিষ্ট প্রত্যেকের দিকে তাক করে রাখা উচিত। তা ঠিক, তবে আপাতত আমাকে খুঁজে বের করতে হবে এই ঘটনায় যাদের আমরা চিনেছি তাদের মধ্যে অন্য কেউ মালব্রো খান কিনা, এবং তিনি এক জায়গায় দাঁড়িয়ে পুরো 1 প্যাকেট সিগারেট টানার পরেও সুস্থ থাকতে পারেন কিনা। ষষ্ঠীকে কর্নেল নির্দেশ দিয়েছিলেন যে রাতের ডিনার আমরা 9টার মধ্যেই সেরে নিতে চাই। কাজেই ষষ্ঠী ঠিক সময় ডাইনিং রুমে ডিনার টেবিল রেডি রেখেছিল। খাওয়া দাওয়ার পরে প্যান্ট শার্ট পরে আমার .22 ক্যালিভারের আগ্নেয়াস্ত্র 6টা বুলেট ভরে প্যান্টের পকেটে নিলাম। আমার খুদে জাপানি টর্চটাও হাতে নিলাম। ঠিক এই টর্চ কর্নেলেরও আছে। ছোট হলেও এগুলোর আলো খুব জোরালো। 9:45 ডোরবেল বেজেছিল। তারপর লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টের এসআই ঘরে ঢুকেছিলেন।
তার প্লেন ড্রেস। তিনি গম্ভীর মুখে বলেছিলেন, একটা প্রাইভেট কার নিয়ে এসেছি। আমার পৌঁছানোর আগেই নিউ আলিপুরে চেতনা হাউজিং কমপ্লেক্সের চারদিকে আমাদের ফোর্স মোতায়েন থাকবে। আচ্ছা, লোকটা এলাকায় পুলিশের গাড়ি দেখে সতর্ক হয়ে যাবে না তো? কলকাতা বিদ্যুৎ সংস্থার ওই জোনের কেবল ফল্ট হবে রাত 10টায়, কাজেই চিন্তা করবেন না। আমার জন্য আরও বিস্ময় অপেক্ষা করেছিল। নিচে গিয়ে ইলিয়ট রোড ধরে কিছুটা এগিয়ে যেতে হলো। তারপর ওয়েলেসলির মোড়ে দুটো কালো অ্যাম্বাসেডর গাড়ি দেখতে পেলাম। নরেশবাবু যে গাড়িতে উঠলেন, আমার চোখে পড়ল সেই গাড়ির ব্যাক সিটে একজন মহিলা বসে আছেন। আমরা উঠলাম পিছনের গাড়িতে। ড্রাইভারের পাশে প্লেন ড্রেসে একজন বসেছিলেন। তিনি মুখ ঘুরিয়ে আমাদের নমস্কার করলেন। আমরা শর্টকাটে নিউ আলিপুর পৌঁছে দেখলাম সত্যি চারিদিকে অন্ধকার। আমরা অবশ্য গলি পথে ঢুকেছিলাম। গাড়ির হেডলাইটে তত বেশি লোকজন চোখে পড়ছিল না। কিছুক্ষণ চলার পর হেডলাইটের আলোয় দূরে একটা কালো পুলিশ ভ্যান চোখে পড়ল। আমার সামনেই পুলিশ অফিসারটি ড্রাইভারকে কিছু বললেন। আমাদের দুটি গাড়ির হেডলাইট নিভে গেল। তারপর গাড়ি দুটি ফুটপাথের বাঁ পাশ ঘেঁষে দাঁড়িয়ে গেল। আমরা নেমে গেলাম। তারপর নরেশবাবু কর্নেলকে বললেন, বাঁ দিকের গলিতে ঢুকে একটা ছোট পার্ক পড়বে। চিনি। পার্কের বাঁ পাশে চেতলা হাউসিং এর কয়েকটা ব্যাকডোর আছে। আমাদের সেকেন্ড ব্যাকডোর দিয়ে ঢুকতে হবে, কারণ ওটা এ এবং বি ব্লকের মাঝখানে। এই আবাসনের ম্যাপ নিশ্চয়ই রঞ্জনা দেবীর কাছ থেকে সংগ্রহ করেছেন নাকি? না 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 না, বিকেলে যখন এসেছিলাম লক্ষ্য করে গেছি, কিন্তু এবার কিন্তু আমাদের চুপচাপ হাঁটতে হবে, যেন পায়ের শব্দ কেউ না শুনতে পায়। পার্কটার কাছে গিয়ে অন্ধকারে বাঁ দিকে সারিবদ্ধ বাড়িগুলোতে কোথাও কোথাও লণ্ঠন বা মোমের আলো জ্বলছে দেখা গেল। আমরা এবার ডাইনে ঘুরে প্রথম গেট পেরিয়ে যেতেই অন্ধকারে কেউ মৃদু শীষ দিল। নরেশবাবু তখনই পরপর দুবার মৃদু শীষ দিলেন। বুঝতে পারলাম পুলিশ সম্ভবত গোটা আবাসনটাই ঘিরে রেখেছে। দ্বিতীয় গেটটা ভেজানো ছিল। নরেশবাবু নিঃশব্দে সেটা ফাঁক করে ভিতরে গেলেন। আমরা তাকে অনুসরণ করলাম। কয়েক পা হেঁটেই নরেশবাবুর পায়ের কাছে ফেলা টর্চের আলো দেখে বোঝা গেল এটা ওপরে ওঠার সিঁড়ি। সিঁড়ি বেয়ে আমরা 3 তলায় পৌঁছলাম। তারপর একটা দরজায় কর্নেল রঞ্জনার দেওয়া চাবিটা ঢুকিয়ে সেই দরজা খুললেন। ভিতরে ঢুকে কর্নেল বললেন, নরেশবাবু, আমাদের মিসেস সুমিতা সেনকে এই ঘরে একটা মোম জ্বালিয়ে অপেক্ষা করতে বলুন। উনি এখানে অপেক্ষা করবেন। এখন 10:30 বাজে। কথা মতো লোকটি এসে কড়া নাড়লে কিংবা দরজায় টোকা দিলে কি কি করতে হবে সে নিশ্চয়ই ওনাকে বুঝিয়ে দিয়েছেন। পরে জেনেছিলাম উনি ডিটেকটিভ ডিপার্টমেন্টের একজন মহিলা সাব ইন্সপেক্টর। সুমিতা সেন একটু হেসে বললেন, আমি নিজেকে বাঁচাতে ঠিক পারবো। এমনকি যদি বলেন ভিকটিমকে কার্পেটে শুয়েও দিতে পারবো। কর্নেলের নির্দেশে আমরা পাশের ঘরে ঢুকলাম। এটা রঞ্জনার শয়নকক্ষ। বোঝা যাচ্ছিল রঞ্জনার ফ্ল্যাটটা তত বড় নয়। দরজার পর্দাটা নরেশবাবু একটু টেনে দিলেন। এ ঘরে আমরা এখন 4 জন লোক। আমি, কর্নেল, নরেশবাবু এবং প্লেন ড্রেস পরা সেই পুলিশ অফিসার। রঞ্জনার ড্রয়িং রুমে ততক্ষণে মোমবাতি জ্বলছে। তার ক্ষীণ ছটা এ ঘরে পর্দার ফাঁক দিয়ে এসে পড়েছে। আমরা চুপচাপ বিছানায় পা ঝুলিয়ে আছি। সময় কাটছে না। এ এক মারাত্মক সময়। তখন মনে হয় প্রতিটি সেকেন্ড অস্বাভাবিক দীর্ঘ। কতক্ষণ পরে 11টা বাজল। আমার উত্তেজনা তখন চরম পর্যায়ে পৌঁছেছে। কিন্তু আরও কিছুক্ষণ কেটে গেল। লোকটা কি তাহলে সব টের পেয়ে গেছে বা সতর্ক হয়ে গেছে? আরও কিছুক্ষণ পরে বাইরে করিডোরে আবছা পায়ের শব্দ শোনা গেল। তারপর দরজার কড়া খুব আস্তে 3 বার কেউ নাড়ল। কর্নেল নিঃশব্দে উঠে দাঁড়ালেন। নরেশবাবু, তার সঙ্গী এবং আমিও উঠে দাঁড়ালাম। কর্নেল বেডরুমের দরজার কাছাকাছি গিয়ে দাঁড়ালেন। ওদিকে ততক্ষণে মিসেস সুমিতা সেনের দরজা খোলার শব্দ
কানে এলো। তারপর চাপা গম্ভীর স্বরে কেউ বলল, তুমি কে? আমি রঞ্জনার মাস্তুতো দিদি। সে শয়তানি কোথায়? আসলে রঞ্জনার খুব জ্বর, তাই কম্বল মুড়ি দিয়ে বেডরুমে শুয়ে আছে। আমাকে সে বলেছে রাত 11টায় কেউ কড়া নাড়লে তাকে দরজা খুলে বসতে বলবে, তারপর আমার কাছ থেকে একটা জিনিস নিয়ে গিয়ে তাকে দেবে। আপনি একটু বসুন, হ্যাঁ, আমি আসছি। পাশের ঘরে সোফায় লোকটা যে বসে পড়ল, তার শব্দ শুনেই বুঝলাম। তারপর লোকটা সাপের মতো হিস হিস করে শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলল, 2 মিনিটের বেশি দেরি হলে আমি দুজনকেই গুলি করে মারব। সমিতা সেন কর্নেলের পাশ দিয়ে এই ঘরে ঢোকা মাত্র প্রথমে কর্নেল, তারপর আমরা ড্রয়িং রুমে ঢুকে লোকটার ওপর টর্চের আলো ফেললাম। 4টে টর্চের জোরালো আলো পড়া মাত্র লোকটা উঠে দাঁড়ালো। সে আগ্নেয়াস্ত্র বের করতে যাচ্ছিল। কর্নেল সোজা গিয়ে তার গলায় রিভলভারের নল ঠেকিয়ে বললেন, চুপটি করে দাঁড়াও নরেশবাবু, এর হাত দুটো পেছনে টেনে হ্যান্ডকাপ পরিয়ে দিন। নরেশবাবু হ্যান্ডক্যাপ পরিয়ে দিলে সে চাপা গর্জন করে বলল, হারামজাদি বিশ্বাসঘাতিনী, যথাসময় এর শাস্তি পাবি তুই। নরেশবাবু, একে কি চিনতে পারছেন? তার আগে আপনি বলুন, এই ভদ্রলোকের ছবি আমাদের ক্রিমিনাল লিস্টে আপনাকে দেখিয়েছিলাম কি না? এই লোকটাকে তো চিনতে পারছি না, এ কে? এর নাম কালু বরণ হাজরায়া। পরে এর পরিচয় সবিস্তারে পাবে। 11:25 বিদ্যুৎ আসার কথা। ততক্ষণ অপেক্ষা করা ঠিক হবে না। কর্নেল যদি রঞ্জনার ঘরে কিছু কাজ আছে বলে মনে করেন, তাহলে জয়ন্তবাবুকে নিয়ে অপেক্ষা করতে পারেন। আমরা আসামিকে নিয়ে যাই, কারণ আলো জ্বললে ব্যাপারটা অনেকের চোখে পড়তে পারে। এই দাগি মহাপুরুষের ফ্ল্যাট ডি ব্লকের 4 তলায়। এর রাজনৈতিক গার্জিয়ান এর মাথা বাঁচিয়ে রেখেছে এতদিন। তাহলে এর আগেও এই হাজরাবাবুকে আপনারা অনেকবারই অ্যারেস্ট করেছেন। 4 বার। হংকং কলকাতা স্মাগলিং র্যাকেটে এ একজন বড় চাই, কিন্তু এবার এর উদ্ধার নেই। কারণ এর রাজনৈতিক গার্জিয়ান ভোটে হেরে গদি হারিয়েছেন, তার পলিটিক্যাল কেরিয়ারও শেষ। বলে নরেশবাবু কালু বরণ হাজরার কলার ধরে তার সঙ্গী এবং সঙ্গিনী সহ বেরিয়ে গেলেন। বসো জয়ন্ত, আর কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ এসে যাবে। তাছাড়া কলকাতার বিদ্যুৎ সংস্থার সঙ্গে পুলিশের এরকমই বোঝাপড়া হয়েছে। আগে দরজাটা বন্ধ করে এসো, চিটকিনি তুলে দিতে ভুলো না কিন্তু। দরজা বন্ধ করে এসে বললাম, আচ্ছা আমরা ফিরবো কিসে? চিন্তা করো না, ব্ল্যাক অ্যাম্বাসেডার যেখানে দাঁড় করানো আছে সেখানেই থাকবে। এই আবাসনের গার্ডরা আমরা বেরিয়ে যাবার সময় আমাদের চার্জ করবে না তো? মানে একটা হল্লা জুড়ে দিলেই তো। আবাসন কমিটির সভাপতি সেই জজ সাহেবকে আমি এখনই ফোনে সব বলছি, আগে আলো আসুক। মোমের আলোয় রঞ্জনার এই ঘরটা দেখছিলাম। তার রুচির প্রশংসা করতে হয়। ঘরটা সুন্দর করে সাজানো। তার নিজের কয়েকটা কাটআউটও দেওয়ালে আঁটা আছে। 2টো র্যাক ভর্তি বাংলা ও ইংরেজি বই। কিছুক্ষণ পরেই আলো জ্বলে উঠল, কিন্তু কোনো সাড়া পড়ল না। বোঝা যায় সবাই ঘুমিয়ে পড়েছে। কর্নেল সুইচ টিপে এই ঘরের আলো এবং পাখা চালিয়ে দিলেন। তারপর বেডরুমে গিয়ে ঢুকলেন। সেখানে আলো জ্বলে উঠল। তারপর শুনতে পেলাম কর্নেল রঞ্জনার বেডরুম থেকে টেলিফোন করছেন। আমার ইচ্ছে হলো রঞ্জনার বেডরুমটা একবার দেখে আসি, তাই শটান উঠে গিয়ে বেডরুমে ঢুকে পড়লাম। অবাক হয়ে দেখলাম কর্নেল বিছানার তলায় হুমড়ি খেয়ে বসে টর্চের আলোয় কিছু দেখছেন। জিজ্ঞেস করলাম, আপনি কি রঞ্জনার পিছনে গোয়েন্দাগিরি শুরু করলেন নাকি? না, তেমন কিছুই না। এই নিচু খাটের তলায় একটা কাপড়ে জড়ানো জিনিস দেখতে পাচ্ছি। আমার পক্ষে ওটা টেনে বার করা অসম্ভব, বুঝলে। আমার এই লম্বা চওড়া শরীরই অনেক সময় গুরুত্বপূর্ণ কাজে বাধা হয়ে দাঁড়ায়। জয়ন্ত, তুমি এটা এদিক ওদিক করে টেনে বার করো দেখি। কাপড়ে জড়ানো যে জিনিসটা আমি বের করলাম, সেটা কর্নেল দ্রুত খুলে ফেললেন। বেরিয়ে পড়ল একটা ব্রিফকেস। কর্নেল ব্রিফকেসটা পরীক্ষা করে বললেন, এটা তালা বন্ধ আছে।
জয়ন্ত, দেখো তো কিচেনের সরু ছুরি কিংবা স্ক্রু ড্রাইভার খুঁজে পাও কিনা। আমি কিচেনে ঢুকে আলো জেলে ওভেনের পাশে একটা ট্রেতে সুচালো একটা ছুরি পেলাম। এই ঘরে নিয়ে এসে কর্নেলকে সেটা দিতেই তিনি ব্রিফকেসের দুটো তালাই খুলে ফেললেন। ভিতরে একটা ভাঁজ করা শাড়ি। কর্নেল এটা তুলতেই চমকে উঠে দেখলাম ব্রিফকেস ভর্তি বান্ডিল বাঁধা নোটের তোড়া। এত টাকা! হ্যাঁ, এটা মুনলাইট বারে রাজকুমার রায়কে দেওয়া সেই ব্রিফকেস। ব্রিফকেসটি বন্ধ করে কর্নেল সেই ছুরির ডগা দিয়েই তালা আটকে দিয়েছিলেন। তারপর দুটো ঘরের আলো পাখা বন্ধ করে আমরা বেরিয়ে এলাম। কর্নেল ব্রিফকেসটা আমাকে ধরতে দিয়ে ঘরের দরজা লক করছিলেন। তারপর সেই ব্যাক ডোর দিয়ে বেরিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম কালো গাড়িটা অপেক্ষা করছে। কর্নেল ড্রাইভারকে বলেছিলেন, আপনি আমাদের হোটেল এশিয়ায় পৌঁছে দিয়ে চলে যাবেন, কেমন? বুঝতে পেরেছিলাম কর্নেল টাকা ভর্তি এই ব্রিফকেস নিয়ে রঞ্জনার সঙ্গে বোঝাপড়া করতে যাচ্ছেন। এই 5 তারা হোটেলটা সারা রাতই খোলা থাকে। আমরা লবিতে ঢুকে দেখলাম ম্যানেজার মিস্টার রঙ্গনাথন টেলিফোনে কার সঙ্গে কথা বলছেন। কর্নেলকে দেখে তিনি নমস্তে করলেন। কর্নেল বললেন, ইজ ইট এভরিথিং ওকে মিস্টার রঙ্গনাথন? এভরিথিং ইজ অল রাইট স্যার। আপনি কি আপনার আত্মীয়ার সঙ্গে দেখা করবেন? আগে লিফটে উঠে আমরা 3 তলায় পৌঁছলাম। দেখলাম দুজন সাদা পোশাকের পুলিশ করিডোরে দাঁড়িয়ে হোটেলের গার্ডদের সঙ্গে গল্প করছে। কর্নেলকে দেখে তারা সবাই একসঙ্গে স্যালুট ঠুকল। হ্যাঁ, কর্নেলকে এদের চেনা স্বাভাবিক। কর্নেল এগিয়ে গিয়ে 323 নম্বর গেটের দরজায় টোকা দিলেন। আই হলে রঞ্জনার চোখ দেখা গেল। তারপর সে দরজা খুলল, বলল, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ম্যানেজার এইমাত্র টেলিফোনে আমাকে জানালেন আপনি আসছেন। অপারেশন সাকসেসফুল তো? রঞ্জনার পরনে নাইট ড্রেস। সে কর্নেলের মুখোমুখি বসার পর একটু হেসে বলল, আপনার ব্রিফ কেসটা তো খুব সুন্দর। তুমি কি এটা চিনতে পারছো না? অমনি রঞ্জনা চমকে উঠল। তারপর সে মুখ নামিয়ে বলল, আমি অপরাধী, তা আমি স্বীকার করছি। কিন্তু আপনিও আমার বিশ্বাস ভঙ্গ করেছেন কর্নেল সাহেব। তুমি তো আমাকে ভালোই জানো। তুমি নিজেই স্বীকার করেছো আমার কীর্তিকলাপ তোমার অজানা নয়। আপনি কেমন করে জানলেন যে ওই সর্বনেশে ব্রিফকেসটা আমার ঘরেই আছে? হ্যাঁ, থাকার সম্ভাবনা ছিল। এটা আমার অঙ্ক। রাজকুমার তোমার কাছে চোরাই দেবী মূর্তি রাখতে চায়নি, কারণ আমি ভালোভাবেই জানি ওটা সে কোথায় রেখে গেছে। তাই তুমি যখন বললে রাজকুমার তোমার কাছে গোপনে গিয়েছিল, তখনই বুঝেছিলাম সে তোমাকে কি লুকিয়ে রাখতে বলেছিল। আমার অঙ্ক, রাজকুমার টাকা হাতিয়েছিল কিন্তু পার্টিকে দেবী মূর্তি দেয়নি, তাই বেঘরে তাকে মরতে হয়েছে। আমি আপনাকে যথাসময়ে সব খুলে বলতাম, কিন্তু আমারই বুদ্ধির ভুল। আমি আসলে একজনকে বাঁচানোর জন্য আপনাকে কিছু মিথ্যে কথা বলেছিলাম। কথাটা এখনই খুলে বললে আমার কাজের একটু সুবিধা হয়। বলছি, ঘটনার দিন মানে গত শনিবার দুপুরে হঠাৎই রাজকুমার আমাকে ফোন করেছিল। ঠিক সন্ধ্যে 7টায় আমি যেন গাড়ি নিয়ে পার্ক স্ট্রিটে মুনলাইট বারের সামনে দাঁড়িয়ে থাকি। আমি এর কারণ জিজ্ঞাসা করেছিলাম। ও বলেছিল, কোনো প্রশ্ন করো না, এ আমার জীবন মরণ খেলার সময়, এতে তোমার কোনো ক্ষতি হবে না। বিশ্বাস করুন, সে আমাকে এমন অনুনয় বিনয় করেছিল যে আমি তার কথায় রাজি না হয়ে পারলাম না। তাহলে তুমি শনিবার সন্ধ্যে 7টায় মুনলাইটের সামনে গিয়েছিলে, তাই তো? হ্যাঁ, গিয়েছিলাম। প্রায় 20-25 মিনিট গাড়িতে বসে অপেক্ষা করার পর হঠাৎ বাঁ দিকে ঘুরে দেখলাম রাজকুমার
রাজকুমার প্রায় টলতে টলতে হেঁটে আসছে। তখন আমি ওকে ওর নাম ধরে ডাকলাম। অমনি সে আমার গাড়ির পাশে এসে এই ব্রিফ কেসটা আমার হাতে গুঁজে দিয়ে বলল, এখনই চলে যাও, এর ভেতরে কি আছে তা জিজ্ঞেস করার সুযোগ পর্যন্ত পেলাম না। শুধু দেখলাম দুজন লোক তার কাঁধে হাত রেখে যেন প্রায় জোর করে তাকে কোথাও একটা নিয়ে যাচ্ছে। জানেন, আমি আমার গাড়ি স্টার্ট দিয়ে আবার একবার উঁকি দিলাম। লোক দুটো আর রাজকুমার একটা নীল রঙের মারুতির ভেতর ঢুকে গেল। তারপর গাড়িটা জোরে বেরিয়ে গেল। আমি বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে ব্রিফকেসটা খুলে আমার বুক কেঁপে গেল। ব্রিফকেস ভর্তি নোটের বান্ডিল। তখন আমি ওপরে একটা কাপড় ভাঁজ করে চাপা দিয়ে আরও একটা কাপড় দিয়ে ব্রিফকেসটা পুরো মুড়ে আমার খাটের তলায় ঢুকিয়ে রাখলাম। ব্রিফকেসটা খুললে কি করে? আশ্চর্য ব্যাপার, ওটার হ্যান্ডেলে সুতোয় বাঁধা দুটো চাবি ছিল। এখন বুঝতে পারছি যে আমার অজ্ঞাত সারে আপনি আমার ঘর সার্চ করবার জন্যই এই হোটেলে আমাকে থাকতে বলেছিলেন। না, তোমার ওখানে থাকার ঝুঁকি ছিল, কারণ যে লোকটাকে আমরা আজ রাত হাত পেতে পাকড়াও করেছি তাকে তুমি নিশ্চয়ই চেনো। সে থাকে সি ব্লকে। মনে হলো লোকটা তোমারও খুব চেনা। কি সে? কালু বরণ হাজরা। কালুদা? কালু? কি বলছেন? আমি কখনো কল্পনাও করিনি যে কালুদা এমন কিছু একটা করবে। না, কালুদা? তোমার এই কালুদার ক্রিমিনাল রেকর্ড আছে পুলিশের কাছে। তাকে তুমি কতটুকু চেনো বলো তো? আমি তাকে চিনি বলতে কালুদা লখোটিয়া কোম্পানির অকশন হাউসে চাকরি করেন। রাজকুমারের সূত্রেই তার সঙ্গে আমার আলাপ। আমি কল্পনাও করতে পারছি না। বিশ্বাস করুন, অমন ভদ্র আর অমন শান্ত একটা মানুষ এরকম জঘন্য একটা পাপচক্রে জড়িয়ে আছেন। তিনি আমাকে নিউ আলিপুরে ওই চেতনা হাউজিং কমপ্লেক্সের ওই ফ্ল্যাটটা কম দামে পাইয়ে দিয়েছিলেন। ওই আবাসনের প্রমোটার উনি কালুদার ঘনিষ্ঠ বন্ধু। কর্নেল ব্রিফকেসটা রঞ্জনাকে ফিরিয়ে দিলেন, বললেন, এটা তোমারই প্রাপ্য। এটা আমার ঘরে রাখলে ফাদার কোনো বিপদ হবে না তো? না, ওটা তোমাকে রাজকুমার রায় রাখতে দিয়েছিলেন, কাজেই ওটা তোমার। বলে কর্নেল ঘড়ি দেখে বললেন, তুমি কাল মর্নিং এখান থেকে চেক আউট করে সোজা তোমার ফ্ল্যাটে চলে যাবে। ফ্ল্যাটে পৌঁছেই যেন অবশ্যই আমাকে ফোন করবে, কেমন? আমরা দুজনে বেরিয়ে এলাম। লিফটে চেপে নিচেতে লবিতে নেমে দেখলাম ম্যানেজার মিস্টার রঙ্গনাথন উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছেন। কর্নেল মৃদু হেসে তাকে বললেন, কাল মর্নিং MS কমলিকা সরকার চেক আউট করবে। আপনাদের ট্রান্সপোর্ট সেকশন থেকে তার জন্য গাড়ি ভাড়ার ব্যবস্থা করে দেবেন। I must do that. হোটেল থেকে বেরিয়ে এত রাতে ট্যাক্সি পাবো কিনা সেটা আমার চিন্তা ছিল। কিন্তু এই 5 স্টার হোটেলে মধ্যরাতেও বিদেশ থেকে প্লেনে কত লোক কলকাতায় আসেন। দেখলাম হোটেলের লনে ট্যাক্সি থেকে দুজন ইউরোপিয়ান ভদ্রলোক নামছেন। কর্নেল গিয়ে সেই ট্যাক্সি ড্রাইভারকে বললেন, আপনার বাড়ি যাওয়ার তাড়া আছে নিশ্চয়ই, কিন্তু আমরা বেশি দূরে যাব না। ট্যাক্সিওয়ালা কর্নেলকে দেখে প্রথমে সাহেব ভেবেছিল, কিন্তু তার মুখে বাংলা শুনে বলল, আপনি বাঙালি? ততক্ষণে কর্নেল এবং আমি ট্যাক্সিতে ঢুকে পড়েছি। কর্নেল বললেন, ওই আমাদের ইলিয়াট রোডে নামিয়ে দিলেই চলবে। চলুন, আমি ওই এরিয়াতেই থাকি। সে রাতে শোবার আগে কর্নেলকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা কর্নেল, রঞ্জনা কাকে বাঁচানোর কথা বলছিল? মানে তাকে সেই লোকটার কথা জিজ্ঞেস করলেন না কেন? ধীরে জয়ন্ত, ধীরে। আপাতত এই ধকলের পর ঘুমিয়ে পড়াটাই খুব জরুরি। গুড নাইট। ষষ্ঠীচরণের ডাকে ঘুম ভেঙেছিল। সে বেডটি এনেছিল। তখন সকাল প্রায় 8টা।
কিছুক্ষণ পরে ড্রয়িং রুমে গেলাম। দেখলাম কর্নেল টেলিফোনে কার সঙ্গে কথা বলছেন। আমি বসার পর রিসিভার রেখে তিনি হাসি মুখে বললেন, গুড মর্নিং জয়ন্ত, আশা করি তোমার সুনিদ্রা হয়েছে। মর্নিং কর্নেল, এ রাতে সত্যি চমৎকার ঘুমিয়েছি। রঞ্জনা ফোন করেছিল তার ফ্ল্যাট থেকে, টাকা ভর্তি ব্রিফকেসটা তাকে ফেরত দিয়ে আমি নাকি তাকে বিপদের মুখে ঠেলে দিয়েছি। টাকার লোভ তার নেই। যাই হোক, বুঝতেই পারছো, এভাবে চোরাই টাকা ঘরে রেখে কারো স্বস্তিতে থাকার কথা নয়, কিন্তু আফটার অল টাকার প্রতি দুর্বলতা মানুষের থাকবেই। তাছাড়া রঞ্জনার মুখ থেকে আরো গোপন তথ্য বের করতে হলে আমাকে এইভাবেই এগোতে হবে। জয়ন্ত, তুমি এই ব্রিফকেসের ব্যাপারে মুখ একেবারে মুছে থাকবে। রাজকুমারের হত্যাকাণ্ডে এই ব্রিফকেসটা জড়িত, কাজেই রঞ্জনার ঘর থেকে টাকা ভর্তি ব্রিফকেসটা খুঁজে পাওয়ার কথা শুধু তোমার ও আমার এই দুজনেরই জানার কথা। রঞ্জনা তো কারুকে বা কখনো আগ বাড়িয়ে পুলিশকে বলবে না। তাকে রাজকুমার টাকা ভর্তি একটা ব্রিফকেস রাখতে দিয়েছিল, তাকে আমি এই মাত্র টেলিফোনে আবার তাই সতর্ক করে দিলাম। ষষ্ঠীচরণ ট্রেতে 2 পেয়ালা কফি আর স্ন্যাক্স রেখে গেল। কফি খেতে খেতে বললাম, রায়দিঘির শিল্পপতি শিলাদিত্য সোম রাজকুমারের ঘুষি খেয়ে বার থেকে বেরিয়ে এসেছিলেন। তাই পরের ঘটনা, অর্থাৎ রঞ্জনার গাড়িতে রাজকুমারের ব্রিফকেস গুঁজে দেওয়ার ঘটনা তিনি দেখেননি। এদিকে আশ্চর্য ব্যাপার, তাঁকেও নাকি প্রাচীন রত্নখচিত দেবী মূর্তি ফেরত দেওয়ার জন্য কেউ হুমকি দিয়েছে। এদিকে আপনার মুখে শুনেছি লাখুটিয়া কোম্পানির অকশন হাউসের ম্যানেজার, কি যেন নামটা, রণবীর রানা, হ্যাঁ, এই ভদ্রলোককেও কেউ একই ব্যাপারে হুমকি দিয়েছে। এটা কিন্তু গোলমেলে ব্যাপার। মোটেও গোলমেলে নয়। কেন? ডার্লিং, তোমাকে বারবার বলে আসছি তুমি সবই বোঝো, তবে একটু দেরিতে, কিন্তু একটু চিন্তা করলেই বুঝতে পারবে। প্রথমত, যে হুমকি দিচ্ছে সে সঠিকভাবে জানেই না জিনিসটা কার কাছে আছে। দ্বিতীয়ত, আমরা গত রাতে সেই হুমকি দেওয়ার লোকটাকে একেবারে হাতে নাতে পাকড়াও করেছি। মাই গুডনেস, তাই তো, ওই কালু বরণ হাজরাই সবাইকে হুমকি দিচ্ছিল। কাজেই বোঝা যাচ্ছে সে হয়তো রাজকুমার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হ্যাঁ, ঠিক ধরেছ। আমরা এইসব কথাবার্তা বলছি, এমন সময় ডোরবেলটা বাজল। কর্নেল যথারীতি হাঁক দিলেন, ষষ্ঠী। একটু পরে প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাই সবেগে ঘরে ঢুকে ধপাস করে সোফায় বসে পড়লেন। কি কাণ্ড! আহা, একটু শান্ত হন হালদার মশাই, আগে কফি খান, খেয়ে স্নায়ুকে চাঙ্গা করুন। বুঝতে পারছি আপনি রাত জেগে ট্রেন জার্নি করে ফিরেছেন। এক্কেরে হাওড়া স্টেশন থেকে আপনার বাড়িতে ঢুকছি, ট্রেনে শেয়ার বার্থ পাই নাই, বইয়া আইসি। একটু পরে ষষ্ঠীচরণ তার জন্য 1 পেয়ালা কফি রেখে গেল। হাতে কখনো এমন ক্যাশ পাই নাই। ক্লায়েন্ট আমারে টাকা দিছে, এই কথা সত্য, কিন্তু এমন কখনো পাই নাই। কেন বলুন তো? আমি কাল সন্ধ্যায় ঝর্ণার ধারে গিয়া উৎপাতুম, তারপর লোকটারে ধইরা ফেলুম ঠিক করছিলাম আর কি। আমার ক্লায়েন্ট কইল সেই কামের জন্য ওনার হাতে লোক আছে। বোঝেন ব্যাপার, হাতে যদি লোক থাকে তাইলে আমায় হায়ার করছিলেন কেন তাই তো বুঝলাম না। তাছাড়া তাহলে তিনি বা গা ঢাকা দিছিলেন কেন? হেভি মিস্ট্রি। আপনার ক্লায়েন্ট মিস্টার সোম আমাকে ভোর 6টায় ট্রাঙ্কল করেছিলেন। উনি ট্রাঙ্কল? উনি কি করলেন আপনারে? বললেন মিস্টার হালদারকে আপাতত তার দরকার নেই, সে শিগগিরই কলকাতা আসছে, তখন দেখা হবে। প্রাইভেট ডিটেকটিভ কফি শেষ করে একটি নস্যি নিলেন এবং নোংরা রুমালে নাক মুছে বললেন, আমি বড্ড টায়ার্ড, বাড়ি গিয়া স্নান করুম, তারপর হেভি একখান ঘুম দিয়া আপনারে ফোন করুম। ঠিক বলেছেন, এখন আপনার বিশ্রাম দরকার। হালদার মশাই উঠতে গিয়ে হঠাৎ বসে তার কাঁধে ঝোলানো ব্যাগের চেন খুললেন।
তারপর ভিতর থেকে একটা দোমড়ানো ভাঁজ করা কাগজ কর্নেলকে দিয়ে বললেন, ও এই কাগজখান আমি কুড়াইয়া পাইছি। আমার ক্লায়েন্টের গাড়ি থেকে এই কাগজটা রাস্তায় পড়ে গেছিল, তা দেখা আমি ওইটা কুড়াই এনেছিলাম। হেভি মিস্ট্রি, আপনারা পড়লেই তা বুঝবেন। বলে তিনি বেরিয়ে গেলেন। কর্নেলের অ্যাপার্টমেন্টের সদর দরজায় যে লকিং সিস্টেম আছে সেটা ভেতর থেকে দরজা খোলা যায়, কিন্তু বাইরে থেকে ঢুকতে হলে চাবির দরকার হয়। জিজ্ঞেস করলাম, আচ্ছা কাগজটাতে কি আছে? কর্নেল ততক্ষণে কাগজটার ভাঁজ খুলে আতশ কাঁচের সাহায্যে খুঁটিয়ে পড়ছিলেন। একটু পরে বললেন, এটা একটা চিঠি, মিস্টার সোমকে লেখা চিঠি। 1 মিনিট। বলে তিনি উঠে ভিতরের ঘরে গেলেন। কিছুক্ষণের মধ্যে ফিরে এসে ইজি চেয়ারে বসে তিনি আর একটা কাগজে লেখা চিঠির সঙ্গে মিশিয়ে দেখার পর গম্ভীর মুখে বললেন, আশ্চর্য জয়ন্ত, আমি ঘর থেকে যে চিঠিটা নিয়ে এলাম সেটা মৃত রাজকুমারের পার্সের ভেতর পাওয়া চিঠির জেরক্স কপি। আসল চিঠিটা নরেশবাবুকে কথা মতো গতকাল ফেরত দিয়েছি। দুটো চিঠি ইংরেজিতে লেখা, একই হাতের লেখা, এবং নিচে একই লোকের সংক্ষিপ্ত স্বাক্ষর। আর দুটো ইংরেজি আর। আমি উঁকি মেরে দেখার পর বললাম, হ্যাঁ একই লোকের লেখা চিঠি। আচ্ছা মিস্টার সোমকে কি লিখেছে সে? এই ডবল আর ভদ্রলোক রাজকুমারকে লিখেছিলেন মুনলাইট বারে তার লোক গিয়ে তাকে ব্রিফকেস ভর্তি 5 লাখ টাকা দেবে। সে তো জানি, মিস্টার সোমকে সে কি লিখেছে? লিখেছে মিস্টার সোম যদি তার সঙ্গে গোপনে দেখা করেন তাহলে কথা মতো জিনিসটা তার মাধ্যমে হংকংয়ের মিস্টার চিং ওয়াইয়ের কাছে পৌঁছে দিতে বলবেন। মিস্টার সোমের প্রতি তার আস্থা এখনো দৃঢ়। মিস্টার সোম এই কাজের জন্য আগের মতো উপযুক্ত কমিশন পাবেন। তারিখ দেওয়া আছে গত শনিবারের। এই কেসের নেপথ্যে দুটি ইংরেজি অক্ষর আর রয়ে গেছে। কর্নেল, কি অদ্ভুত ব্যাপার দেখুন। নিহত রাজকুমার রায়ের নামের আদ্যক্ষর দুটো আর। হ্যাঁ, আপনার মুখে লাখোটিয়া কোম্পানির অকশন হাউসের ম্যানেজারের নাম শুনেছি। কি যেন নামটা? রণবীর রানা। হ্যাঁ, তাহলে আমরা 3 জন লোক পাচ্ছি যাদের নামের আদ্যক্ষর দুটো ইংরেজি, অর্থাৎ আর। আমাকে চুপ করতে হলো টেলিফোনের বিরক্তিকর শব্দে। একটা গুরুতর আলোচনার সময় এ একটা উপদ্রব। কর্নেল রিসিভার তুলে সাড়া দিলেন, বললেন, হ্যাঁ, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। আপনি কি সুজাতা দেবী? আরে না 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 না, আমার কোনো অলৌকিক শক্তি নেই। না 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 না, ভুল বোঝাবুঝির কিচ্ছু নেই। আপনি আপনার হতভাগ্য ভাইয়ের খুনিকে ধরার জন্য আমি আর প্রাইভেট ডিটেকটিভ মিস্টার হালদার যে কাজ করেছি তা আপাত দৃষ্টিতে আপনার পক্ষে অপরাধ মনে হতেই পারে। সুজাতা দেবী, আমি আপনার হিতাকাঙ্ক্ষী। আমার সঙ্গে খুলে কথা বলার একটাই সুবিধে, আমি পুলিশ নই। আপনি এখনই চলে আসুন। আমাকে যে আভাস দিলেন তাতে মনে হচ্ছে আপনার আর এক মুহূর্ত দেরি করা উচিত নয়। রিসিভার নামিয়ে রেখে কর্নেল আমার দিকে তাকালেন। আমি মুখে আতঙ্কের ছাপ ফুটিয়ে বললাম, সর্বনাশ, আপনার অ্যাপার্টমেন্টে আবার রায়বাগিনী রানা? কর্নেল, ভদ্রমহিলা এলে কিন্তু আমি লুকিয়ে পড়ব। কর্নেল তার প্রশস্ত টাকে হাত বুলিয়ে বললেন, না জয়ন্ত, রায়বাঘিনী এখন নেহাত মিনি বিড়াল হয়ে গেছেন। তার এই রূপান্তরের কারণ কি? কারণ নিজের কানে শুনবে। এই সময় ডোরবেল বেজে উঠল। কর্নেল যথারীতি ডাক দিলেন, ষষ্ঠী। আমি বোকার মতো ভেবেছিলাম সুজাতা দেবীর আবির্ভাব হচ্ছে, কিন্তু আমাকে নিরাশ করে ঘরে ঢুকলেন লালবাজারের ডিটেকটিভ ইন্সপেক্টর নরেশ ধর। তিনি আমাদের দুজনকেই মর্নিং সম্ভাষণ করে সোফায় বসলেন। তারপর বললেন, আগে খবর না দিয়ে কর্নেল সাহেবের ডেরায় অনুপ্রবেশ করতে হলো, তবে আগে 1 পেয়ালা কফি, তারপর কথা। নরেশবাবুকে উত্তেজিত দেখাচ্ছিল। ষষ্ঠীচরণ সবসময় কফির জন্য যেন কেটলি ওভেনে চাপিয়েই রাখে, আর জল ফুটতেই থাকে। সে 1 মিনিটের মধ্যে 1 পেয়ালা কফি এনে সেন্টার টেবিলে রেখে গেল।
নরেশবাবু কফিতে কয়েকবার চুমুক দেওয়ার পর একটু হেসে বললেন, সুখবরই এনেছি কর্নেল সাহেব। কালুবরণ হাজরাকে গত রাত্রে ঘণ্টা 4 জেরার পর সে স্বীকার করেছে রাজকুমার বাবুকে যেখানে খুন করা হয়েছিল সেই জায়গাটা সে চেনে। আমার সারা রাত ঘুম হয়নি জানেন। ভোর 5টায় তাকে সঙ্গে নিয়ে সেই জায়গাটা দেখতে গিয়েছিলাম। বেহালা এলাকায় একটা বাগান বাড়ি সেটা। বাড়ির দারোয়ান আগেই কেটে পড়েছিল। গেটের তালা ভেঙে আমরা ভেতরে ঢুকেছিলাম। ইংরেজ আমলের একটা একতলা বাংলো টাইপের বাড়ি। একটা ডোবা আছে, নারকেল আর ওই অন্যান্য ফলের গাছ প্রচুর। বাড়িটার চারপাশে ঘন আগাছার জঙ্গল। সদর দরজার তালাও ভাঙতে হয়েছিল আমাদের। সুইচ টিপে আলো জেলে দেখলাম বসার ঘরে পুরনো আসবাবপত্র সবই উল্টে পাল্টে পড়ে আছে। হাজরা বলল দামি জিনিসটা নাকি রাজকুমার এই বাংলোতেই লুকিয়ে রেখেছিল, কিন্তু বাংলোর 4টে ঘর তন্ন তন্ন করে খুঁজে যখন জিনিসটা পাওয়া গেল না, তখন 2জন লোকের সঙ্গে রাজকুমারের ঝগড়া বেঁধে গেল। তারপর প্রচণ্ড মারামারি এবং শেষে একটা লোক রাজকুমারের মাথার পেছনে রিভলভারের নল ঠেকিয়ে গুলি করে এবং রাজকুমার মুখ থুবড়ে পড়ে যায়। লোক দুটোকে যদি কালুবরণ নাই চেনে তাহলে সে তাদের সঙ্গী হলো কেন? কালুবরণ সেখানে গিয়েছিল তার বসের হুকুমে। ওই 2জনকে সে চেনে না। তার একমাত্র কাজ ছিল জিনিসটা সে নিয়ে এসে তার বসের কাছে পৌঁছে দেবে, আর ওই লোক দুটো তাকে গার্ড দিয়ে আনবে। হাজরা বলেছে লাখোটিয়া কোম্পানির অকশন হাউসে নানা ধরনের লোক চাকরি করে। তাদের অনেকেই গুন্ডা মাস্তান, সবাইকে সে চেনেও না। তার বসের নাম সে কি বলেছে? বলেছে লোকটা নাকি অকশন হাউসের ম্যানেজার। নামটা নিশ্চয়ই রণবীর রানা। আপনি জানেন? কি আশ্চর্য! নামটা জানা কিছু কঠিন নয়। যাই হোক, বেহালার বাংলো বাড়ির মালিক কে তা জানতে পেরেছেন? মালিক একজন রাজবংশধর, থাকেন রুদ্রগড়ে। হাজরা বলেছে রুদ্রগড় থেকে অ্যান্টিক কেনার সূত্রে তার সঙ্গে নাকি রাজকুমারের পরিচয় হয়েছিল। রাজকুমারের অনুরোধে তিনি ওই বাগান বাড়িতে তাকে থাকতে দিয়েছিলেন। বুঝতেই পারছেন এই ধরনের জায়গা রাজকুমারের কারবারের পক্ষে নিরাপদ। বাহ, তাহলে রণবীর রানাকে আপনাদের জেরা করা উচিত। পাখি উড়ে গেছে, রানার কোনো পাত্তা পায়নি। রাজকুমারকে লেখা সেই চিঠিতে স্বাক্ষর করা ছিল 2টো আর। নরেশবাবু উঠে দাঁড়িয়ে বললেন, জাল গুটিয়ে এনেছি, এবার চলি কর্নেল সাহেব। নরেশবাবু চলে যাওয়ার পর বললাম, কর্নেল, তাহলে দেখা যাচ্ছে যে পুলিশ আপনাকে টেক্কা মেরে দিল। ডার্লিং, পুলিশের টেক্কার পেছনে এই বৃদ্ধেরও অবদান আছে। কর্নেলের কথায় যেন প্রচ্ছন্ন অভিমান ছিল, তাই বললাম, ওহ কর্নেল, আমি আপনাকে তাতিয়ে দিতে চাইছি, কারণ সত্যিই তো এখনো পুলিশ প্রকৃত খুনি এবং বহুমূল্য সেই অ্যান্টিকের খোঁজটা পায়নি। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে অভ্যাস মতো দাড়িতে চিরুনি কাটতে থাকলেন। আমি এদিনের খবরের কাগজে মনোনিবেশ করলাম। ইংরেজি বা বাংলা কোনো কাগজপত্রই গত রাতের খবরটা ছাপাবার সুযোগ পায়নি। এমনও হতে পারে পুলিশ কর্তৃপক্ষের নির্দেশে হাজরা গ্রেপ্তারের খবর হয়তো চেপে যাওয়া হয়েছে। এই সময় আবার ডোরবেল বাজল এবং কর্নেলের হাঁকের পর দেখলাম রায়বাঘিনী মহিলা মিনি বেড়াল না হোক বিষাদ প্রতিমা রূপে ঘরে ঢুকলেন। 2জনকে নমস্কার করে তিনি সোফায় বসলেন। কর্নেল চোখ খুলে স্মিত হেসে বললেন, আসুন সুজাতা দেবী, এতক্ষণ আপনারই প্রতীক্ষায় ছিলাম, বলুন কি হয়েছে। সুজাতা রুমালে চোখ মুছে বললেন, আমার ভাই রাজু কোথায় থাকতো তা একমাত্র আমিই জানতাম। এক সময় তো সে থাকতো আমার বাড়ির কাছাকাছি শ্যামপুকুরে। তখন সিনেমার একটা খারাপ মেয়ে তার সঙ্গে থাকতো, তাই আমি সে বাড়িতে মাত্র একবারই গিয়েছিলাম। তো আজ সকালে হঠাৎ মনে হলো রাজু বেহালার যে বাড়িতে থাকতো সেই বাড়িতে যাই। গিয়ে দেখলাম গেটে পুলিশ পাহারা, লোকেরা ভিড় করে এদিকে ওদিকে দাঁড়িয়ে আছে। পুলিশ আমাকে ঢুকতে দেবে না, বরং উল্টে অ্যারেস্ট করবে, কারণ আমি রাজুর দিদি।
ওখানকার কিছু লোকের সঙ্গে আমার আলাপ হয়েছিল। মাঝে মাঝে রাজুর খবর নিতে যেতাম। তাই তো মোহনবাবু নামে এক ভদ্রলোক আমার আর রাজুর দুজনেরই পরিচিত। মোহনবাবু আমাকে দেখে এগিয়ে এসে চুপি চুপি বললেন সে শুনেছে ভোরবেলা এ বাড়িতে পুলিশ হানা দিয়েছিল। সত্যি মিথ্যে জানে না, আমার ভাইকে নাকি ওই বাড়ির ভেতর খুন করা হয়েছিল। মোহনবাবুর পাশে দাঁড়িয়েছিলেন সতুবাবু, তিনি কন্ট্রাক্টরই করেন। বললেন তিনি নাকি নিজের চোখে দেখেছেন পুলিশের সঙ্গে রাজুদের কোম্পানির একটা লোক ছিল। আমি নাকি চিনি তাকে, অনেকবার তাকে বাড়িতে এসে দেখেছে। তাগড়াই চেহারা, গায়ের রং কালো, মাথায় কাঁচা পাকা চুলের টেরি আছে, গোঁফখানাও দেখবার মতো। নামটা বলল কালু বরণ হাজরা। আপনি কি বেহালা থেকেই আমাকে ফোন করেছিলেন? আগে হ্যাঁ কর্নেল সাহেব, আমি জোর হাতে বলছি আপনি জ্ঞানী গুণী মানুষ, আপনি আমার ভাইয়ের খুনিকে ধরে দিন। সেই গোয়েন্দা ভদ্রলোক হালদার বাবু আমাকে পই পই করে বলেছিলেন পুলিশ মহলে আপনার খুব প্রভাব আছে, আপনি নাকি খুনি আর বজ্জাত লোকেদের খুঁজে বের করে শাস্তি দেন। গতকাল আপনি আমাকে বলেছেন আপনার ভাই রাজুর লুকিয়ে রাখা কোনো দামি জিনিসের খোঁজ খবর জানেন। আপনি মিস্টার হালদারকে বলেছিলেন আপনার ঘরের টেবিলের নিচে ড্রয়ারে রাখা কাগজপত্রের মধ্যে সেই জিনিসটা খুঁজে বের করার সূত্র লুকিয়ে আছে। হ্যাঁ, কিন্তু সেই কাগজগুলো তো হালদার বাবুই রবিবার সন্ধেবেলা হাতিয়ে এনেছেন। কাজটা নিশ্চয়ই অন্যায়, কিন্তু তার কথা পরে। আগে আগে আমার ভাইয়ের খুনিদের ধরিয়ে দিন, তাহলে মনে শান্তি পাবো। প্লিজ সুজাতা দেবী, ভেঙে পড়বেন না। আমি কথা দিচ্ছি খুনিদের ধরিয়ে দিতে যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু আমার কাছে সত্যি কথা লুকোলে আপনার পক্ষে এক পাও এগোনো সম্ভব নয়। যাই হোক, আপনি এক পেয়ালা কফি বা চা আগে খেয়ে নিন, তাহলে আপনার নার্ভ চাঙ্গা হবে। আমার মুখে এখন কিছুই উঠবে না কর্নেল সাহেব, আমাকে ক্ষমা করবেন। আপনি কি সত্যিই জানেন সেই জিনিসটা আপনার ভাই কোথায় লুকিয়ে রেখেছে? জিনিসটা রাজু রেখেছিল বেহালার ওই বাড়িতে, কিন্তু গত বৃহস্পতিবার সে এসে আমাকে বলেছিল বেহালার বাড়ি থেকে তার কেনা অনেক লাখ টাকা দামের জিনিসটা চুরি হয়ে গেছে। কথাটা শুনে আমি বলেছিলাম নিশ্চয়ই বাড়ির দারোয়ান কিংবা কাজের মেয়েটা ওটা চুরি করেছে। সে বলেছিল অসম্ভব, জিনিসটা সম্পর্কে ওরা কিভাবে জানতে পারবে? ঘরের তালা সবই মজবুত, কেউ তালা ভাঙেনি, অথচ জিনিসটা খুঁজে পাওয়া যায়নি। এদিকে রাজুর কোম্পানি জিনিসটা কেনার জন্য রাজুকে 5 লাখ টাকা দেবে। টাকা নিলেও বিপদ, আবার না নিলেও বিপদ। কোম্পানি ভাববে রাজু অন্য কাউকে বেচে দিয়েছে। ওরা নাকি সাংঘাতিক লোক। আপনি ভাইকে কি পরামর্শ দিয়েছিলেন? বলেছিলাম তোর সামনে এখন 2টো পথ খোলা রাজু, তুই গা ঢাকা দে, রায়ডিহিতে তোর বাল্যবন্ধু সোম সাহেবের কাছে আশ্রয় পাবি। তাতে যদি অসুবিধা থাকে সেই জিনিসটার অবিকল নকল তৈরি করে ওদের দিয়ে তারপর যে টাকা পাবি তাই দিয়ে হংকংয়ে পালিয়ে যা। ওসব দেশ তো তোর চেনা। আমি যতটুকু জানি আপনার ভাই নকল জিনিসই দিয়েছিলেন, কিন্তু ওদের মধ্যে নিশ্চয়ই কোনো পাকা জহুরি ছিল। সে জিনিসটা নকল বলে বুঝতে পেরেছিল, তাই আপনার ভাইকে ওরা গুলি করে। আমার ঘরের টেবিলের ড্রয়ার থেকে যে কাগজগুলো হারিয়েছে সেগুলোর মধ্যে কয়েকটা নাম ঠিকানা আর একজনের লেখা কয়েক লাইন চিঠি ছিল। কর্নেল সাহেব, আপনি দয়া করে সেই গোয়েন্দা ভদ্রলোকের কাছ থেকে সেগুলো চেয়ে নিন। আপনি কি হালদার মশাইয়ের খোঁজে গিয়েছিলেন? হ্যাঁ, কাল আপনার বাড়ি থেকে ওনার খোঁজে গিয়েছিলাম। লেক ভিউ রোড কি এখানে? গিয়ে দেখি ওনার ফ্ল্যাটে তালা দেওয়া আছে।
পাশের লোকেরা কিছু বলতে পারলো না। কাগজগুলো আপনাকে দেখাবো? অমনি সুজাতা দেবীর চোখ বড় হয়ে উঠল। তিনি যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বললেন, তাহলে গোয়েন্দা ভদ্রলোক আমার উপকারী করেছেন বলবো। ভুল বুঝে তাকে গালমন্দ করেছি। কর্নেল ইজি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আমি এই কাগজগুলো খুঁটিয়ে দেখেছি, কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি। আমি সেগুলো নিয়ে আসছি, আপনি আমাকে দেখিয়ে দেবেন কোন কাগজটার সূত্রে আপনি সেই লুকোনো জিনিসটার হদিশ পেয়েছিলেন। বলে কর্নেল ভিতরে চলে গেলেন। সুজাতা দেবী এবার আমার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, আপনি কি কর্নেল সাহেবের ছেলে? বয়সের হিসাবে আমি তাই, তবে ওই দাড়িওয়ালা বৃদ্ধ ভদ্রলোক আমাকে বন্ধু বলেন, কখনো বলেন ডার্লিং। মজার কথা, ইংরেজি ভাষায় ডার্লিং শব্দের মানে প্রিয়। শব্দটা কিন্তু সাহেবরা শুধু মেয়েদেরই বলে থাকেন, কিন্তু এই কর্নেল ভদ্রলোক ছেলে মেয়ে নির্বিচারে সবাইকে ডার্লিং বলেন। এ থেকেই নিশ্চয়ই বুঝতে পারছেন উনি একজন বাতিগ্রস্ত মানুষ। এই সময় কর্নেল একটা খামের ভিতরে সেই কাগজগুলো নিয়ে এলেন। খাম থেকে তার টেবিলে ওগুলো একটা একটা করে বের করে পেপার ওয়েট চাপা দিয়ে বললেন, সুজাতা দেবী, আগে দেখে নিন এই কাগজগুলো কিনা, তারপর আপনি আমাকে দেখিয়ে দিন কোথায় কোথায় সেই জিনিসটার উল্লেখ আছে। সুজাতা দেবী ঝাঁপিয়ে পড়লেন টেবিলে। তারপর তিনি কাগজপত্র একটার পর একটা দেখতে থাকলেন। লক্ষ্য করলাম ওগুলোর ভিতরে খুব পুরনো, কম পুরনো এবং অপেক্ষাকৃত নতুন নেম কার্ড অনেক আছে। সুজাতা দেবী দুটো পুরনো নেম কার্ড এবং দুখানা কাগজ বেছে নিয়ে কর্নেলকে দিলেন। এই ছোট কাগজগুলোর লেখা হিজিবিজি মনে হবে, আপনি আগে এই কাগজটাই দেখে নিন। কর্নেল টেবিল ল্যাম্প জ্বেলে দিলেন এবং টেবিলের ড্রয়ার থেকে আতশ কাঁচ বের করে ঝুঁকে বসলেন। কিছুক্ষণ পরে বড় কাগজটার দিকে দৃষ্টি দিলেন। আমার মনে হলো এই কাগজটা কোনো প্যাড থেকে ছেঁড়া। দীর্ঘ 5 মিনিট ধরে সবগুলো আতশ কাঁচে খুঁটিয়ে দেখার পর তিনি মুখ তুলে বললেন, সুজাতা দেবীর অনুমান সত্যি বলে মনে হচ্ছে। এই ছোট্ট কাগজটা একটা চিঠি। এতে লেখা আছে, তুমি যে ছোট্ট প্যাকেটটা রেখে গেছো তা কৌতূহল বশে আমি খোলার চেষ্টা করেছিলাম, কিন্তু খুলতে পারিনি। বিশ্বাস না হয় এর মধ্যে 50 লক্ষ টাকা দামের কোনো জিনিস আছে। তুমি শিগগির এসে এটা খুলে আমাকে দেখো, তারপর দর নিয়ে কথা হবে। ইতি। এটার নিচে দুটো ইংরেজি অক্ষর আছে, শেষেরটা এল বলে মনে হচ্ছে, কিন্তু প্রথমটা বুঝতে পারছি না। কর্নেল সাহেব, আমি কিন্তু ঠিক ধরেছি, ওটা রাজুর এক বন্ধুর নাম। সে সিনেমার লোক। মাই গুডনেস, ওটা কি শ্রমিক লাহিড়ীর নামের আদ্যক্ষর? হ্যাঁ, সেই বটে। মাঝে মাঝে গাড়িতে করে রাজু তার সঙ্গে আমার বাড়িতে আসতো। আর ওই বড় চিঠিটা লিখেছেন যিনি, তার পুরো নামই লেখা আছে, কালু বরণ হাজরা। ওই ভদ্রলোক আপনার ভাইকে লিখেছেন, খদ্দের পাওয়া গেছে, তুমি ভালো দামই পাবে, যেন ভুল করেও লাখটিয়া কোম্পানির অকশন হাউসের ম্যানেজার রণবীর রানা এ কথা জানতে না পারে। লোকটা অত্যন্ত ধড়িবাজ শয়তান, জিনিসটা হাতিয়ে তোমাকে প্রাণে মেরে ফেলতে পারে। রহস্যের জট আরো জটিল হয়ে গেল বস। কেন রাজকুমার বাবু একাধিক লোককে গোপন কথা জানিয়েছিলেন? ওগো ছেলে, রাজুকে আপনারা খারাপ ভাবতে পারেন, কিন্তু সে তার বন্ধুদের খুবই বিশ্বাস করত। তাহলে আপনার কি ধারণা আসল জিনিসটার সিনেমার ভদ্রলোকের কাছেই লুকোনো আছে? আমার বিশ্বাস ওই লোকটার কাছেই জিনিসটা আছে। আপনাকে বলা দরকার, ওই লোকটাই রাজুকে একটা খারাপ মেয়ে ছেলের সঙ্গে ভাব করিয়ে দিয়েছিল। তার ছবি দেখেছি, সে নাকি সিনেমা করত। একটা নেম কার্ডে আপনার ভাইয়ের নাম ঠিকানা দেখেছি, 18/1 বিবি রোজারিও লেন, কলকাতা 9। রাস্তাটা আমি চিনি, ওটা কলেজ স্ট্রিট এলাকার একটা ঘিঞ্জি গলি। ওই বাড়িতে আপনি কখনো গেছেন? একবার গিয়েছিলাম, 1 বছর আগের কথা, কিন্তু সেখানে ওই খারাপ মেয়েটাকে নিয়ে রাজু থাকতো। ওদের কি বিয়ে হয়েছিল? রাজু বলেছিল বিয়ে করেছি, কিন্তু মেয়েটার সিঁথিতে সিঁদুর বা হাতে শাঁখা নোয়া কিছু দেখিনি। লিভ টুগেদারের ব্যাপার। কি বললেন বাবা? কর্নেল আমার দিকে চোখ কটমটিয়ে তাকালেন।
তারপর বললেন, কিন্তু সুজাতা দেবী, আমি অন্য একটা কথা ভাবছি। রাজকুমার বাবু যদি সত্যি সিনেমার ভদ্রলোকের কাছ থেকে দামি জিনিসটা লুকিয়ে রাখতেন, তাহলে কোন সাহসে তিনি দুর্বৃত্তদের সঙ্গে বেহালার বাগান বাড়িতে গিয়েছিলেন? ওই যে বলেছি, আসল জিনিসটার বদলে আমার কথা মতো হয়তো একটা নকল তৈরি করে রেখেছিল। রাজকুমার বাবুর প্রাণের ঝুঁকি ছিল, তা সত্ত্বেও তিনি এমন কাজ করতে গেলেন কেন? রাজুর কাছে পিস্তল ছিল, আমি সে পিস্তল দেখেছি। রাজু ভেবেছিল সে দরকার হলে ওদের গুলি করে মারবে। দেখা যাচ্ছে তা তিনি পারেননি। তার ডেড বডিতে পুলিশ খুঁজেও কোনো পিস্তল পায়নি। যাই হোক, আপনি আমাকে যে সূত্র ধরিয়ে দিয়েছেন তা মূল্যবান। আমি এবার সেই পথেই এগোব। সুজাতা দেবী আবার চোখ মুছলেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে আমি চলি কর্নেল সাহেব। ভগবান আপনাকে আশীর্বাদ করবেন যদি আপনি রাজুর খুনিদের ধরিয়ে দিতে পারেন। বলে আমাদের দুজনকে নমস্কার করে তিনি বেরিয়ে গেলেন। কর্নেল ষষ্ঠীকে ডেকে ব্রেকফাস্ট রেডি করতে বললেন। তখন প্রায় 10:30 বাজে। ব্রেকফাস্টের পর আরেক দফা কফি খেয়ে কর্নেলকে বললাম, বস, শেষ অবধি কিন্তু আমার ডিটেকশনটাই সত্যি হতে চলেছে। দুয়ে দুয়ে সত্যিই দেখছি 4 হতে চলেছে। শ্রমিক লাহিড়ী ছাড়া মালব্রো সিগারেট খাওয়া দ্বিতীয় লোককে যখন এ পর্যন্ত খুঁজে পায়নি, তখন ধরে নিতে হচ্ছে শনিবার গড়ের মাঠের উত্তর পশ্চিম কোণে হেলান দিয়ে দাঁড়িয়ে শ্রমিক লাহিড়ী পুরো 1 প্যাকেট সিগারেট উড়িয়েছিলেন। কিন্তু সমস্যা হলো, ওখানে দাঁড়িয়ে মধ্যরাত অবধি উনি কার প্রতীক্ষা করছিলেন? আমার অঙ্ক, রাজকুমার বাবুর গোপন জিনিসটার কোনো খদ্দের ওখানে আসার কথা ছিল। এই অঙ্ক অনুসারে রাজকুমার বাবুর সঙ্গে খদ্দেরের আসার কথা, কিন্তু তার বদলে রাজকুমার বাবুর লাশ এসে পড়ায় তিনি সভয়ে তার গাড়িতে চেপে পালিয়ে গিয়েছিলেন। কর্নেল কিছু বললেন না, চুপচাপ কফি খাওয়ার পর তিনি চুপ ধরালেন। তারপর টেলিফোনে রিসিভার তুলে ডায়াল করলেন। সাড়া এলে তিনি বললেন, হ্যালো, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। আরে, তুমি ঠিকঠাক আছো তো? বাহ, আচ্ছা, তোমাদের আবাসনের সভাপতি জজ সাহেব তাহলে তোমার গার্জেন হয়ে উঠেছেন, বলো? হ্যাঁ, ভালো ভালো ভালো, খুব ভালো। ভদ্রলোকের জজিয়াতির স্বভাব দেখছি এখনো চাইনি। আর হ্যাঁ, তুমি কি পেছনের গেটের দিকে এবং তোমার বাইরের কোথাও, মানে ওই তোমার বাড়ির বাইরে কোথাও পুলিশের গার্ড দেখেছো? ভেরি গুড, ভেরি গুড। শোনো, আমি জয়ন্তকে নিয়ে তোমাদের ওখানে যাচ্ছি। তোমার উদ্বেগের কোনো কারণ নেই, যাওয়ার দরকার আছে বলেই যাচ্ছি। আরে না 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 না, তোমাকে লাঞ্চের ব্যবস্থা করতে হবে না। আমরা তোমার ওখানে বেশিক্ষণ থাকবো না। আমরা এখনই বেরোচ্ছি, তারপর চা কফির প্রয়োজন হতে পারে, সেটা তুমি করতে পারো। তুমি যখন আমার কীর্তিকলাপ সবিশেষ জানো, তখন এই কথা জানো নিশ্চয়ই, আমাকে আমার সামরিক জীবন থেকে কফি আর চুরুটের ভূতে পেয়েছিল। রাখছি, কেমন? বলে কর্নেল হাসতে হাসতে রিসিভার রাখলেন। বললেন, জয়ন্ত, কুয়েক, পোশাক বদলে এসো। আর একটা কথা, এবার যখনই আমরা বাড়ি থেকে বেরোবো, তুমি তোমার ফায়ার আর্মস সঙ্গে নিতে বলবে না, রাইট? কিছুক্ষণ পরে আমরা দুজনে নিচে এলাম। তারপর কর্নেলের গ্যারেজ থেকে আমার গাড়ি বের করে লনে নিয়ে এলাম। কর্নেল আমার বাঁ দিকে বসলেন। এখন তার পিঠে কিট ব্যাগ আঁটা, গলা থেকে বাইনোকুলার আর ক্যামেরা ঝুলছে, মাথায় তার প্রিয় টুপি। জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমরা রঞ্জনার কাছে যাচ্ছি তা বুঝতে পেরেছি, কিন্তু আপনি পিঠে ওই খুদে চৌকো কালো রঙের পৃথিবীটা কেন এঁটেছেন? প্রজাপতি ধরা জালের স্টিকটাও দেখতে পাচ্ছি। কোথাও প্রজাপতি ধরবেন নাকি? যথাসময় দেখতে পাবে। এখন ড্রাইভিংয়ে মন দাও। তোমার হাতে এখন এই বৃদ্ধের প্রাণ, বুঝলে? আজ কর্নেলকে পথ নির্দেশ দিতে হলো না। আমি চৌরঙ্গি হয়ে সোজা এগিয়ে রেল ব্রিজ পেরোনোর পর ডাইনে ঘুরে নিউ আলিপুরের দিকে চললাম। একটু আধটু জ্যাম ছিল। আধ ঘন্টা পরে চেতনা হাউজিং কমপ্লেক্সের গেটে গিয়ে কর্নেলের নির্দেশে আস্তে হর্ন বাজালাম। তারপর সবিস্ময়ে দেখলাম রঞ্জনা গেটের ভিতরে দাঁড়িয়ে আমাদের জন্য প্রতীক্ষা করছে। দারোয়ান তার কথায় গেট খুলে দিল। গাড়ি ভিতরে ঢুকলে রঞ্জনা বলল,
জয়ন্তবাবু, আমাকে ফেলে রেখে যাবেন না, পথ হারিয়ে ফেলবেন। বলে সে ব্যাক সিটে উঠে বসল। এই হাউজিং কমপ্লেক্সের নকশা যিনি করেছিলেন তিনি সম্ভবত খেয়ালি মানুষ। গত রাত্রে ব্যাক গেট দিয়ে আমরা ঢুকেছিলাম, বেশি হাঁটতে হয়নি। এখন দেখলাম অনেকগুলো ব্লক ঘুরে বি ব্লকে পৌঁছতে হলো। সত্যি কেউ দেখিয়ে না দিলে এই জটিল আবাসনের কোন ব্লক কোথায় চেনাটা খুব কঠিন। বি ব্লকের কাছে গ্যারেজে রঞ্জনার সাদা মারুতি দেখতে পেলাম। রঞ্জনা আমার ফিয়াট গাড়িটাকে তার পাশে রাখতে বলল। ওই ঝকঝকে আধুনিকতার পাশে আমার পুরনো ফিয়াট যেন এক গ্রাম্য মানুষ। 3 তলায় রঞ্জনার ফ্ল্যাটে ঢুকে দেখলাম গত রাতে আলোয় যেমনটা মনে হয়েছিল এখন মনে হচ্ছে ফ্ল্যাটটা সাজানোর পিছনে রঞ্জনার সৌন্দর্য বোধের কোনো তুলনাই হয় না। রঞ্জনা আমাদের সোফায় বসতে বলে ভেতরে গেল। আমি বললাম, কর্নেল, কাল রাত্রে হাজরাবাবুকে এই ঘরে পাকড়াও করতে আসবাবপত্র এলোমেলো হয়ে গিয়েছিল। এখন দেখছি সোফা সেটটা অন্যভাবে সাজিয়ে রাখা হয়েছে। রঞ্জনা কফি আর স্ন্যাক্সের ট্রে নিয়ে ফিরে এলো। সে কর্নেলের মুখোমুখি বসে বলল, এ নিন, তবে আপনার ষষ্ঠী চরণের মতো কফি হবে না। ডার্লিং ডার্লিং ও মাই ডার্লিং, তুমি কফিতে আমার ষষ্ঠীকেও ছাড়িয়ে গেছো। কিছুক্ষণ চুপচাপ কফি খাওয়ার পর কর্নেল চুরুট ধরিয়ে বললেন, তোমার কাছে দরকারে আসছি বলেছিলাম না, এবার সেটা শোনো। কর্নেল, আমার কিন্তু কেন যেন বড্ড ভয় করছে। আবার কোনো অপারেশনের সঙ্গে আমাকে থাকতে হবে না তো? তুমি সিনেমা প্রডিউসার শ্রমিক বাবুকে তার কলকাতার বাড়িতে একবার ফোন করে জেনে নাও তিনি আছেন কিনা। থাকলে বলবে তুমি এখনই তার কাছে একটা জরুরি কাজে যাচ্ছ। যদি উনি কাজটার কথা জিজ্ঞেস করেন তুমি বলবে মুখোমুখি না হলে বলা যাবে না। উনি যদি পিড়াপিড়ি করেন আভাসে তোমাকে কি বলতে হবে সেটা বলে দিচ্ছি। রঞ্জনা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। তাকে এবার একটু উত্তেজিত মনে হচ্ছিল। কর্নেল বললেন, আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। তুমি কি জানো রাজকুমার বাবু প্রাচীন যে দেবী মূর্তিটা তোমার কাছে রাখতে এসেছিলেন এবং সেটা তুমি রাখোনি, সেই জিনিসটা প্রকৃতপক্ষে লুকোনো আছে সিনেমা প্রডিউসার শ্রমিক লাহিড়ির কাছে। আপনি কিভাবে জানলেন? যেভাবেই হোক জেনেছি। তুমি জানো কিনা সেটা বলো। আপনি বিশ্বাস করুন, আমি এসব জানি না, কিন্তু আমার মনে হচ্ছে রাজকুমারের পক্ষে এটা একেবারেই অসম্ভব কিছু নয়। কারণ আমার সঙ্গে রাজকুমারের পরিচয়ের আগেই তো সে আর বাচ্চুদা ছিল ঘনিষ্ঠ বন্ধু। কর্নেল সাহেব, এটা খুবই সম্ভব। আমাকে কি করতে হবে শুধু সেইটুকু বলুন। তুমি আভাসে ওকে এটুকু জানিয়ে দিতে পারো, মৃত্যুর আগে রাজকুমার তোমার নামে একটা চিঠি পোস্ট করেছিল। আজকে ডাকে সেটা তোমার হাতে এসেছে। চিঠিতে রাজকুমার লিখেছে, বাচ্চুবাবুর কাছে যে জিনিসটা অগত্যা লুকিয়ে রাখতে বাধ্য হয়েছিলাম, তুমি বাচ্চুবাবুকে সোজাসুজি বলো রাজকুমার জিনিসটা বিক্রির দায়িত্ব পেয়ে গেছে। এটুকু বললেই তুমি বুঝতে পারবে বাচ্চুবাবু তোমাকে কি বলবেন। আর যদি সে চিঠি দেখতে চায়? তুমি বলবে বেশি দেরি করলে খদ্দের হাতছাড়া হয়ে যাবে, তাই চিঠির কথা পরে। আমি যা বলছি তাই শর্টকাট বলছি। ঠিক এই কথাটা তুমি জোরালো হুমকির সুরে বলবে। যাও যাও যাও, এবার ফোন করে দেখো। রঞ্জনা তার বেডরুমে টেলিফোন করতে গেল। দীর্ঘ প্রায় 5 মিনিট পরে সে ব্যস্তভাবে এই ঘরে এলো। আমার কথা শুনে বাচ্চুদা প্রথমে অস্বীকার করছিলেন, তখন আমি ওকে হুমকি দিয়ে বললাম, তুমি গন্ডগোল করলে কিন্তু বিপদে পড়বে। তাছাড়া নতুন ছবির জন্য তোমার টাকার দরকার, কাজেই তুমি যা বলার এখনই বলো। কর্নেল সাহেব, বাচ্চুদার এসব সময় টাকার জন্য মাথা খারাপ হয়ে থাকে। লাখ লাখ টাকা দরকার হয় ছবি তৈরিতে। তাই সে শেষ অবধি আমার কথায় রাজি হলো। তবে লেনদেন হবে দিল্লি রোডের ধারে তার বাগান বাড়িতে। বাচ্চুদা বলল, এসব কাজ রাতের দিকেই হলে নিরাপদ থাকা যায়।
বুদ্ধি খাটিয়ে আমি বলেছি খদ্দেরের সঙ্গে একজন জুয়েলারও যাবেন। তুমি বুদ্ধিমতী, তোমাকে তৈরি থাকতে হবে। তুমি বাচ্চুবাবুকে আর একবার ফোন করে জানিয়ে দিও তুমি এখান থেকে রাত 9টায় ওই 2 ভদ্রলোককে সঙ্গে নিয়ে বাগানবাড়ির দিকে রওনা হবে। চলি। আচ্ছা, আপনার পিঠের ব্যাগে ওই স্টিকটা কি প্রজাপতি ধরার নেট? আপনি এমন করে এখন কোথায় বেরোচ্ছেন? ঘটনাস্থলে ঠিক সময়ে আপনাকে দেখতে পাবো তো? দেখুন, না পেলে কিন্তু আমি বিপদে পড়ব। বাচ্চুদার ওই বাড়িতে যারা থাকে তারা কিন্তু সাংঘাতিক লোক। না, তোমার চিন্তার কারণ নেই। আর একটা কথা বলে যাচ্ছি, তুমি রাজকুমারের চিঠির কথা বলছিলে না? তার হাতের লেখার নমুনা পুলিশ জোগাড় করেছে। হাতের লেখা নকল করার মতো দক্ষ লোক লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টে আছে। যদি এই কাজটা এখন গিয়ে করিয়ে নিতে পারি তাহলে তোমাকে রিং করব। একজন লোক তোমাকে চিঠিটা দিয়ে আসবে। এই বলে কর্নেল রঞ্জনা এবং আমাকেও প্রচণ্ড অবাক করে বেরিয়ে এলেন। চেতনা হাউজিং কমপ্লেক্স থেকে বেরিয়ে যাবার পর বললাম, আপনার এই ফাঁদে বাচ্চুবাবু পা দেবেন তো? তাছাড়া আমি ভাবছি খদ্দের এবং জহুরি আপনি এত শিগগির কোথায় পাবেন? এ নিয়ে তোমার ভাবনার দরকার নেই জয়ন্ত। তবে ফর ইয়োর ইনফরমেশন এটাই শুধু জানিয়ে রাখছি, গত রাত্রে তুমি যখন অখরে ঘুমোচ্ছিলে তখনই আমার মাথায় প্ল্যানটা আসে। তারপর ডিসিডিডি অরিজিৎ লাহিড়ীকে ঘুম থেকে জাগিয়ে যা বলার সব বলে রেখেছি। কিন্তু এ কথা শুনে তুমি হেসো না। অরিজিতের মতে জহুরির ভূমিকায় আমাদের প্রিয় হালদার মশাইকে রাখলে সেই খেলাটা দারুণ জমবে। হালদার মশাই জহুরি? সর্বনাশ! কর্নেল, উনি যা হঠকারী মানুষ, কি করে বসবেন তখন হয়তো সব ভেস্তে যাবে। জয়ন্ত, তুমি ভুলে যাচ্ছ প্রাইভেট ডিটেকটিভ কৃত্তান্ত কুমার হালদারকে আমরা যতই এ ফিগার অফ জোক বলে মনে করি, তিনি তা নন। পুলিশ জীবনে এইসব কাজে তার অভিজ্ঞতা প্রচুর। যাই হোক, এখন আমরা লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টে যাব, কারণ চিঠিটা হয়তো রঞ্জনার জন্য জরুরি হয়ে উঠতে পারে। কলকাতা পুলিশের লালবাজার হেডকোয়ার্টারে কর্নেল সুপরিচিত। ভিতরে গাড়ি রেখে আমরা দক্ষিণের ব্লকে সিঁড়ি বেয়ে দোতলায় গেলাম। তারপর একেবারে সোজা ডিসিডিডি 1 অরিজিৎ লাহিড়ীর ঘরে। মিস্টার লাহিড়ী কর্নেলকে দেখে উঠে দাঁড়িয়ে সহাস্যে বললেন, আসুন বস, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু আপনি কি লালবাজারে প্রজাপতি ধরতে এসেছেন? দিল্লি রোডের ওদিকে বিশাল জলাশয় আছে, বন জঙ্গলও আছে। সেখানে এই বসন্তকালে প্রজাপতিদের খেলা দেখে এসেছি। তবে এখন হাতে সময় কম, তোমাকে দ্রুত একটা কাজ করতে হবে। বলুন বস। কর্নেল পকেট থেকে শ্রমিক লাহিড়ীর লেখা ছোট্ট দোমড়ানো চিঠিটা তাকে দিয়ে সংক্ষেপে নেপথ্য কাহিনী বর্ণনা করলেন। তারপর বললেন, এই চিঠিটার কথা তোমাকে বলেছি। নিহত রাজকুমার রায়ের হাতের লেখার নমুনা তোমাদের কাস্টাডিতে আছে। অবিকল সেরকম হস্তাক্ষরে তোমাদের এক্সপার্ট ভদ্রলোককে দিয়ে কি লেখাতে হবে তা আমি লিখে দিচ্ছি। একটা প্যাড দাও তো। মিস্টার লাহিড়ী কর্নেলকে প্যাড দিলেন এবং কর্নেল দ্রুত যা সব লিখলেন তার মর্ম আমি রঞ্জনার বাড়িতেই শুনে এসেছি। কর্নেল কাগজটা মিস্টার লাহিড়ীকে দিলেন। তারপর তিনি রিসিভার তুলে নরেশবাবুকে ফোন করলেন। আমি জানি এই দফতরের এসি এবং অন্যান্য অফিসাররা থাকেন ওয়েস্ট ব্লকের 4 তলায়। কিছুক্ষণ পরে নরেশবাবু হন্তদন্ত হয়ে এসে কর্নেলকে দেখে বলে উঠলেন, মাই গড, আমি স্বপ্ন দেখছি না তো? নরেশবাবু, মিস্টার লাহিড়ী আপনাকে নিশ্চয়ই আমাদের প্ল্যানের কথা বলেছেন। তার একটা ত্রুটি শোধরাতে আমাকে আসতে হয়েছে। অবশ্য অরিজিৎকে আজ ভোরেই জানিয়ে এসেছি। এরপর মিস্টার লাহিড়ী নরেশবাবুকে ডেকে কর্নেলের লেখা চিঠিটা দিয়ে চাপা স্বরে কিছু নির্দেশ দিলেন। আমার কানে এলো শুধু একটা শব্দ, মোহনবাবু। বুঝলাম উনি সেই নকল নবিশ এক্সপার্ট। তা এক কাপ কফি হয়ে যাক? কফি খাবো না অরিজিৎ,
একটু আগে শ্রীমতী রঞ্জনা রায়ের ফ্ল্যাটে অনবদ্য কফি পান করে এসেছি। আমার মতে তুমি নিজে রঞ্জনাকে ফোন করে জানিয়ে দিও তোমার লোক তাকে চিঠিটা দিতে যাচ্ছে। হ্যাঁ, জুয়েলার বা খদ্দের আশা করি পেয়ে গেছে। যাকে ঠিক করেছি তিনি নিজেই একজন বিখ্যাত জুয়েলারি কোম্পানির মালিক। তার কথা মতো তার হাতে নোট ভর্তি একটা ব্রিফকেসও থাকবে। আপনি একজন জহুরির কথা বলেছিলেন, তার কি কোনো দরকার আছে? আছে আছে আছে, আর সেই রোলটা করবেন আমাদের প্রিয় হালদার মশাই। আমি এখান থেকে ওকে একটা রিং করতে চাই। মিস্টার লাহিড়ী হাসি চেপে টেলিফোনটা এগিয়ে দিলেন। কর্নেল ডায়াল করার পর সাড়া পেয়ে বললেন, হালদার মশাই, কে এখনো ঘুমোচ্ছিলেন নাকি? আরে শুনুন মশাই, শুনুন, যা বলছি তা শুনে আবার চমকে উঠবেন না, কিংবা ভোরকে যাবেন না যেন। আপনি 4টের মধ্যে লালবাজারের সোজা অরিজিতের ঘরে আসবেন। অরিজিৎ আপনাকে নিয়ে নানা যোগ করবে না। আর কাজের কথাটা বলি, অরিজিৎ আপনাকে সব বুঝিয়ে বলবে। আমি শুধু জানিয়ে রাখছি, আজ রাতে একটা ফাঁদ পাতা হবে। হ্যাঁ, আপনাকে অবশ্যই ছদ্মবেশ ধরতে হবে, তবে সেটা পাকা জহুরির ছদ্মবেশ, অর্থাৎ আপনি ধাতু রত্ন খাঁটি কিনা তা যাচাই করতে দক্ষ মানুষ। এর জন্য কৌষ্টিক পাথর, বায়নাকুলার আর যা যা সবই লাগে সব এখান থেকে পেয়ে যাবেন, এবং তাই করবেন। অরিজিৎ আজ অফিস ছেড়ে কোথাও যাবে না, কাজেই আপনি রিং করে এলে ভালো হয়। উইশ ইউ বেস্ট অফ লাক। ছাড়ছি। রিসিভার রেখে কর্নেল উঠে দাঁড়ালেন, বললেন, তাহলে আমি আজ রাত্রের ফাঁদে আনাচে কানাচে থাকবো, তা আশা করি বুঝতে পারছো। দিল্লি রোডের ধারে একটা ধাবা আছে, সেখানে উৎকৃষ্ট প্রকাণ্ড সাইজের পরোটা তৈরি হয়। ভেতরে আলুর একটা সুস্বাদু স্তর থাকে। আলুর পরোটা বলতে পারো। কাজেই আমরা এখনই বেরিয়ে পড়ছি। মিস্টার লাহিড়ী উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে কর্নেলের সঙ্গে এবং পরে আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, জয়ন্তবাবু, আশা করি আপনার দৈনিক সত্যসেবক পত্রিকা একটা রোমাঞ্চকর স্টোরি পেয়ে যাবে। উইশ ইউ গুড লাক। লালবাজার থেকে বেরিয়ে যাওয়ার পর বললাম, কর্নেল, আপনি কিন্তু একটা কথা জানাননি। কোন কথা? এটাই যে সুজাতা দেবী কাগজগুলো আপনাকে বেছে দেবার আগেই প্রডিউসার শ্রমিক লাহিড়ীর লেখা ছোট্ট চিঠিটা পড়ে নিয়েছেন, তা আমাকে জানাননি। বেশি জানলে মাথা গুলিয়ে যায়। তাছাড়া তোমাকে চমক দেওয়া দুষ্টুমি সম্পর্কে তুমি নিশ্চয়ই অবহিত, তাই না? তবে যাই বলুন, আপনাদের ফাঁদে পাখি পড়বে কি না আমার এখনো সন্দেহ আছে। আফটার অল, শ্রমিক লাহিড়ী একজন ধুরন্ধর লোক। বাইরে থেকে তাকে আমোদে প্রকৃতির মানুষ মনে হয় বটে। বাই দ্য ওয়ে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উত্তর পশ্চিম কোণে গাছের নিচে দাঁড়িয়ে শ্রমিক লাহিড়ী শনিবার রাতে কার জন্য প্রতীক্ষা করেছিলেন তা কি জানতে পেরেছেন? যথাসময় সব জানা যাবে, এখন আর কোনো কথা না। আমার ভাবনা হচ্ছে হাওড়া জ্যাম পেরোতে আমার লাঞ্চের সময় হয়ে যাবে। যাই হোক, স্বয়ং বিবেকানন্দ বলেছেন, খালি পেটে ধর্ম হয় না ডার্লিং। আজ তো আমরা একটা ধর্ম পালন করতেই যাচ্ছি, কি বলো? এবার যা ঘটেছিল তা সবিস্তারে বর্ণনার কারণ দেখছি না। আমরা একটি পাঞ্জাবি ধাবায় প্রকাণ্ড আলু পরোটা, সুস্বাদু তরকারি সব খাওয়ার পর রওনা হয়েছিলাম। শ্রমিকবাবুর বাগান বাড়ির কিছুটা আগে বাঁ দিকে একটা মোরাম বিছানো পথ দূরে এগিয়ে গেছে। সেই রাস্তায় মিনিট 10 যাওয়ার পর ডান দিকে একটা আম বাগান ছিল। কর্নেলের নির্দেশে আম বাগানের ভিতরে গাড়িটা প্রায় লুকিয়ে রাখার মতন ঝোপঝাড়ের আড়ালে লক করে রেখে কর্নেলের সঙ্গী হয়েছিল। তখন প্রায় 2:30 বাজে। আমবাগানের পর কুলকাশের জঙ্গল, কোথাও একটা করে নিঃসঙ্গ গাছ, তারপর চোখে পড়ছিল বিস্তীর্ণ একটা জলাশয়। আমাকে গাছতলায় দাঁড় করিয়ে রেখে কর্নেল বাইনোকুলারে জলাশয় দেখার পর বলেছিলেন, এখান থেকে শ্রমিকবাবুর বাগান বাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে। পাঁচিলের আড়ালে বাড়ির কর্মচারীরা সম্ভবত ভাত ঘুম দিচ্ছে অথবা তাস খেলছে। বলেই তিনি একটা ঝোপের ওপর প্রকাণ্ড প্রজাপতি দেখে কিটব্যাগ থেকে জালের হাতলটা টেনে বের করে পা টিপে টিপে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু প্রজাপতিটা মানুষের চেয়ে ধূর্ত। প্রজাপতিটা পুরুষ। ওটার গোত্র নাম ক্যালিশিয়া সাপিরা। এগুলোকে বাংলায় পেঁচা প্রজাতি বলা হয়, কারণ ওটার 2 ডানায় 2 গোলাকার চোখের মতো চিহ্ন আছে।
বললেন, ডার্লিং, এই প্রজাতির প্রজাপতির আসল ডেরা দক্ষিণ আমেরিকার ব্রাজিলে, কিন্তু আশ্চর্য ব্যাপার, এরা একটানা প্রায় 20 মাইল উঠতে পারে। তারপর জাহাজের মাছ তুলে নিরাপদ জায়গা বেছে নিয়ে দেশ থেকে দেশান্তরে পাড়ি জমায়। সঙ্গে কিন্তু তার সঙ্গিনীও থাকে। আমার হিসেবে এখানে পৌঁছতে 3 প্রজন্ম কেটে গেছে। জয়ন্ত, মানুষের রহস্যের চেয়ে প্রকৃতির রহস্য বিস্ময়কর এবং কম জটিল নয়। কি বুঝলে? বুঝতে পেরেছিলাম। কর্নেল আমাকে ছাত্র ধরে নিয়ে এবার লম্বা চওড়া বক্তৃতা শুরু করেছেন। এসব সময় মনেও হয় না এই বৃদ্ধ অবসরপ্রাপ্ত সামরিক অফিসার খুন খারাপি চুরি ডাকাতির রহস্যের গন্ধ পেলেই সেদিকে ছুটে যান। অন্তত আজ সন্ধ্যা অবধি তিনি প্রকৃতি বিজ্ঞানীর ভূমিকা চালিয়ে যাবেন। সূর্যাস্তের পর আমরা গাড়ির কাছে ফিরে এলাম। অবাক হয়ে লক্ষ্য করেছিলাম তার কিট ব্যাগের ভিতরে কফির ফ্লাস্ক আছে। আমি জানি তার এই ফ্লাস্কটা 18 ঘন্টারও বেশি সময় পানীয়ের উষ্ণতা ধরে রাখতে পারে। অতএব আমরা মোটামুটি উষ্ণ কফি খেয়ে চাঙ্গা হয়েছিলাম। তারপর কর্নেল চুরুট ধরিয়ে বলেছিলেন, আমার প্ল্যান মতো রঞ্জনা তার গাড়িতে খদ্দের এবং জহুরিকে নিয়ে 7টা থেকে 7:30টার মধ্যেই বাগান বাড়িতে পৌঁছবে। এখানে মশার উপদ্রব আছে। চলো আমরা এখান থেকে বেরিয়ে দিল্লি রোডে যাই। বাগান বাড়ি পেরোনোর সময় গাড়ির জানলার কাজ তুলে দেব। সাবধান জয়ন্ত, এখন দিল্লি রোডে রাতে ট্রাক চলাচল শুরু হওয়ার কথা। আমরা বাগান বাড়ি পেরিয়ে একটা বট গাছের তলায় অপেক্ষা করব। ওখানে একটা মন্দিরের ধ্বংসাবশেষ আছে। পুলিশের গাড়ি এসে গেলে তারা এদিকে ওদিকে একটু দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এই অভিযানে স্বয়ং ডিসিডিডি 1 অরিজিৎ লাহিড়ী লিডার। সে আমাদের দিকে টর্চ জেলে 3 বার আলোর সংকেত দেবে। এসো, এই লাইম কংক্রিটের স্তূপটার উপর বসা যাক। ততক্ষণে আঁধার ঘনিয়ে এসেছে। আমাদের পাশ দিয়ে উজ্জ্বল আলো ফেলে ট্রাক এবং অন্যান্য যানবাহন চলে যাচ্ছিল, কিন্তু আমরা ছিলাম আলোর আড়ালে। আবার সেই বিরক্তির সময়, যখন প্রতিটি সেকেন্ডকে সুদীর্ঘ মনে হয়। অনেকক্ষণ পরে কর্নেল আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, পুলিশ এসে গেছে। তার মানে রঞ্জন আর গাড়ি ফলো করেই তারা এসেছে। চলো শান্ত, আমরা প্রথমে গাড়িতে চেপে বাগান বাড়ি কেটে যাই। আমার হাতে ধরা থাকবে প্রজাপতি ধরার নেট এবং আমার প্রথম ভূমিকা হবে প্রকৃতি বিজ্ঞানীর। উঠে পড়ো, কুইক! গাড়ি স্টার্ট দিয়ে যখন যানবাহনকে পাশ কাটিয়ে এগিয়ে চলেছি, তখন যুগপৎ উত্তেজনা এবং আশঙ্কায় আমার মন বিভ্রান্ত। সত্যি কি রাজকুমার রায়ের সংগৃহীত অতিমূল্যবান প্রাচীন দেবী মূর্তি দেখতে পাবো? আমার একটাই দুঃখ জয়ন্ত, শ্রমিক লাহিড়ীর এই বাগান বাড়িতে কিংবা বড় হোটেলে তার প্রথম ছবির দেওয়া পার্টিতে আমি উপস্থিত থেকেছি। কিন্তু আমার দুর্ভাগ্য, এ যাবৎকালে আমার অনেক স্নেহভাজন বন্ধু শত্রু হয়ে গেছে। কিন্তু আসল কথা হলো, সামরিক জীবন থেকে আমি সব রকম চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে চেয়েছি। কি আর করা যাবে বলো? আমাদের গাড়ি যখন বাগানবাড়ির গেটে পৌঁছেছিল, তখন দেখেছিলাম গেটের সামনে কয়েকজন আর্মড কনস্টেবল দাঁড়িয়ে আছে। কয়েকজন অফিসার আমাকে চিনতে পেরে নমস্কার করে বলেছিল, আসুন কর্নেল সাহেব। আর আপনি নিশ্চয়ই জয়ন্তবাবু। আমাদের লাহিড়ী সাহেব এখন 2 নম্বর লাহিড়ী সাহেবের মুখোমুখি বসে আছেন। মুখোমুখি 2 বারেন্দ্র ব্রাহ্মণ। শুনেছি বারেন্দ্র ব্রাহ্মণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য থাকে। অতএব আপনাদের বস মিস্টার লাহিড়ীকে ট্যাকল করার দায়িত্ব আমাকেই নিতে হবে। আমরা ভিতরে গিয়ে দেখলাম চারিদিকে উজ্জ্বল আলো, আর বাড়িটা পুলিশে পুলিশে ছয়লা। নরেশ ধর দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তিনি হাতের ইশারায় ভিতরটা দেখিয়ে দিয়ে বললেন, পাখি ফাঁদে পড়েছে। আমাদের প্রিয় হালদার মশাই রোলটা কেমন দেখলেন? এক কথায় অসাধারণ। আমরা দুজনে ভিতরে প্রশস্ত ড্রয়িং রুমে দেখেছিলাম। ঘর ভর্তি ছড়িয়ে ছিটিয়ে স্থানীয় থানার খাঁকি পোশাকের পুলিশ আর কলকাতার সাদা উর্দি পরা পুলিশের সঙ্গে সাদা পোশাকের সম্ভবত এনফোর্সমেন্ট এবং স্পেশাল ব্রাঞ্চের অফিসাররাও আছেন।
কারণ এই অভিযান ভারতের সুপ্রাচীন কোনো দেবী মূর্তিকে উদ্ধারের অভিযান। সেই মূর্তিটি অরিজিৎ লাহিড়ীর হাতে শোভা পাচ্ছিল। সারা শরীরে কত রং বেরঙের রত্নখচিত এক দেবীর সোনার মুকুট পরা মূর্তি। মূর্তিটি ছোট হলেও তার উজ্জ্বলতা চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। মিস্টার লাহিড়ী সাহেব, দ্বিতীয় লাহিড়ী সাহেব, মুখ নিচু এবং চোখ লাল। উল্টো দিকের আসনে বসেছিল রঞ্জনা। তার দু চোখে এখন ক্রোধের আগুন। ঘরে ঢুকতেই কানে ভেসেছিল তার ক্রুদ্ধ কণ্ঠস্বর। নির্বোধ রাজকুমার তোমাকে বিশ্বাস করে নিজের প্রাণ দিয়েছে। সে কি করে ভাববে তুমি তাকে প্রাণে মেরে এই মূর্তি হাতাবে? কর্নেলকে দেখা মাত্র অরিজিৎ লাহিড়ী সহাস্যে বলেছিলেন, হাই বস, আমাদের অন্তত একটা ধন্যবাদ দিন। কর্নেল তার পাশে খালি আসনে বসে প্রথমেই প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাইকে বলেছিলেন, আপনার রোল আপনি সম্ভবত একদম ঠিকঠাক পালন করেছেন। হ্যাঁ, যা করবার তা ঠিকঠাক করছি। আমাকে লাহিড়ী সাহেবরে জিগাইয়া জানতে পারেন। আমাদের হালদার মশাইয়ের সত্যিই কোনো তুলনা হয় না। তাঁর পাশে একজন প্রবীণ মানুষ স্যুট টাই পরে হাতে একটি ব্রিফকেস নিয়ে বসেছিলেন। তিনি কর্নেলকে নমস্কার করে বলেছিলেন, কর্নেল সাহেব কি আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, মিস্টার চ্যাটার্জি। এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের সুখ্যাত ব্রতিন চ্যাটার্জিকে এই নিয়ে দুবার দেখলাম। সে রাতে কলকাতা ফিরতে প্রায় 12টা বেজে গিয়েছিল। কর্নেল ও আমি আগে এবং পিছনে সাদা মারুতিতে রঞ্জনা ও হালদার মশাই। আমরা রঞ্জনাকে তার ফ্ল্যাটে পৌঁছে দিতে গেলাম। অত রাতে কর্নেলের ইচ্ছায় ক্লান্ত রঞ্জনাকে কফি করতে হলো। কফি খেতে খেতে রঞ্জনা ঘটনাটা শোনালো। সে মিস্টার ব্রতিন চ্যাটার্জি এবং হালদার মশাইকে সঙ্গে করে নিয়ে শ্রমিকবাবুর কথা মতো রাত 8:30টায় বাগানবাড়িতে পৌঁছয়। তার আগেই শ্রমিকবাবু এসে অপেক্ষা করছিলেন। চা খাওয়ার পর শ্রমিকবাবু খদ্দেরের সঙ্গে প্রথমেই দর কষাকষি শুরু করেন। খদ্দের ব্রিফকেস একটুখানি খুলে তাকে নোটের বান্ডিল দেখিয়ে দেন। তারপর শ্রমিকবাবু ওপরে গিয়ে লুকোনো জিনিসটি বের করে নিয়ে আসেন। রঞ্জনা ওই ছোট্ট বাক্সটি দেখেছিল। সে বাচ্চুদাকে সেটা খুলতে বলেছিল। তারপর রঞ্জনা অবাক হয়ে দেখে বাক্সটার এক পাশে চাপ দিতেই সেটা খুলে যায়। তারপর আবার দরাদরি শুরু হয়। জহুরি রূপী হালদার মশাই দিব্যি পাকা জহুরির মতো কোষ্টি পাথর সহ কয়েক রকমের পাথর আর আতস কাঁচ বের করে রত্নগুলো খুঁটিয়ে দেখার ভান করেন। তারপর তার সায় পেয়ে খদ্দের ভদ্রলোক আর এক দফা দরাদরি শুরু করেন। আসলে প্ল্যান মতো এটা ছিল সময় কাটানোর কৌশল, যতক্ষণ না পুলিশের সাড়া পাওয়া যায়। ঠিক আধ ঘন্টা পরই বদ্ধ ঘরের দরজায় কড়া নেড়ে নরহরি তার কর্তামশাইকে ডাকে। পুলিশই নরহরিকে এভাবে ডাকতে বলেছিল। দেবী মূর্তিটি কাঠের বাক্সে ভরে হাতে করে নিয়েই শ্রমিকবাবু দরজা খোলেন। অমনি কলকাতা পুলিশের ডিসিডিডি 1 মিস্টার লাহিড়ী শ্রমিকবাবুর হাত থেকে ছোট্ট বাক্সটি কেড়ে নেন। একজন অফিসার শ্রমিকবাবুর গলায় নল ঠেকিয়ে বসতে বলেন। তারপর শুরু হয়ে যায় চারিদিক থেকে পুলিশের জেরা। জেরায় জেরবার শ্রমিকবাবু ভেঙে পড়ে বলেন, আমার বন্ধুর রাজকুমার রায় এটা বেচে ফেলতে চেয়েছিল। এখন সে বেঁচে নেই, তাই আমি এটা বেচে ফেলতে চেয়েছিলাম। গড়ের মাঠের গাছতলায় আপনি কার জন্য অপেক্ষা করছিলেন? লাখোটিয়া কোম্পানির অকশন হাউসের ম্যানেজার জিনিসটা কিনতে চেয়েছিলেন। এই কাজের উপযুক্ত জায়গা ওই ভদ্রলোকই ঠিক করে দিয়েছিলেন। অধীর প্রতীক্ষার পর ম্যানেজার এবং তার সহকারী কালু বরণ বাবুর গাড়ি এসে কাছেই থামে। ওরা দুজন গাড়ির ডিকি থেকে কাপড় জড়ানো কি একটা জিনিস তুলে নিয়ে গিয়ে ফেলে দেন। তারপর ল্যাম্পপোস্টের আবছালোতে আমি দেখতে পাই ওটা একটা ডেড বডি। সেটা ফেলে দিয়ে দুজনে আমার দিকে এগিয়ে আসতেই আমি ভয় পেয়ে এক লাফে নিজের গাড়িতে গিয়ে উঠি, তারপর পালিয়ে আসি। কর্নেল কফি পানের পর চুরুট ধরিয়ে বললেন,
হ্যাঁ, ওদের একজন ধরা পড়েছে, আর দ্বিতীয় জনও খুব শিগগিরই ধরা পড়বে। আমার ধারণা রঞ্জনা তার কালুদাকে চিনতে পারেনি। রঞ্জনা শুধু দেখেছিল দুজন লোক প্রায় জোর করে রাজকুমারকে নিয়ে গিয়ে গাড়িতে চাপালো। হ্যাঁ, রাজকুমারের মাথায় গুলি করেছিল ওই কালু বরণ, কারণ তার কাছ থেকে পুলিশ যে রিভলভার উদ্ধার করেছে সেটা .38 ক্যালিবারের, এবং মর্গের রিপোর্টে, তাছাড়া ব্যালিস্টিক এক্সপার্টদের রিপোর্টে বলা হয়েছে রাজকুমারের মাথার ভেতর যে বুলেটের খোলটা আটকে ছিল সেটা .38 ক্যালিবারের রিভলভার থেকে ছোড়া। প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাই ঘন ঘন নস্যি নিচ্ছিলেন, আর অ্যাক্টিভ নস্যি নিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা কর্নেল স্যার, ওই দেবী মূর্তিটা তো চিনতে পারলাম না। ওটা সত্যি দুর্লভ প্রত্ন সামগ্রী। ওটা গ্রিক দেবী অ্যাথাইনার মূর্তি। আমার অনুমান রুদ্রগড়ের রাজবংশের কোন পূর্বপুরুষ ওটা গ্রিস থেকে সংগ্রহ করেছিলেন। তার বংশধর অভাবের তাড়নায় মূর্তিটা রাজকুমার বাবুকে বিক্রি করেছিলেন। রাজকুমার বাবুর পেশাই ছিল রাজা বা জমিদার বংশীয়দের বাড়িতে গিয়ে দুর্লভ অ্যান্টিক সংগ্রহ। যাই হোক রঞ্জনা, এবার তুমি শুয়ে পড়ো, এবার আমরা বিদায় হই। দুর্বৃত্ত হলেও বাচ্চুদাটা বেশ অতিথি বৎসল লোক কিন্তু। হ্যাঁ, আমাদের তিনজনকে সে যা খাইয়েছে আজকে, তাতে রাত্রে আর কিছু খাবার দরকার পড়বে না। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, চলি রঞ্জনা, তোমার নিরাপত্তার ব্যবস্থা পুলিশ বহাল রাখবে, অন্তত যতদিন না কোর্টে শ্রমিক লাহিড়ী, কালু বরণ আর অকশন হাউসের ম্যানেজার রণবীর রানার বিরুদ্ধে মামলার ফয়সালা হয়। গুড নাইট। দ্য স্টোরি হল্টে আজ আপনারা শুনলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা দেবী অ্যাথেনার প্রত্ন রহস্য। কর্নেল নীলাদ্রি সরকারের চরিত্রে রাজীব চ্যাটার্জি, জয়ন্তর ভূমিকায় কৌশিক ব্যানার্জি। অন্যান্য চরিত্রে কৌশিক, স্নেহাদ্রি, সোমক, তথাগত, অর্পণ কুমার শর্মা, মধুবন্তী ও তৃণাঞ্জন। পোস্টার ডিজাইন অর্ক চক্রবর্তী। আবহ, সায়ন, পরিচালনায় শুভদীপ ও অন্তরা। ধন্যবাদ জানাই লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের পরিবারের সকল সদস্যকে আমাদের পাশে থাকার জন্য। আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য স্টোরি হল্ট।